পাটোয়ারি স্যারকে অনুরোধ করছি যে আমাদের ক্লাসটি শুরু করার জন্য এবং কিছু বলে স্যার শুরু করার জন্য। স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর মার্ক। আজকে এই ইম্পর্টেন্ট সেশনটি, সরি এক মিনিট, আসসালামু আলাইকুম। আমি একটু পরে রিং দিই, আমি একটু প্রোগ্রামে আছি। আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি এটা হচ্ছে আমরা এফসিপিএস পার্ট 2 তে যে কোশ্চেনগুলো আমরা সাধারণত অ্যান্সার করব সেটা মেইনলি প্রবলেম বেসড কোশ্চেনস। এবং এটা জানো যে এখন এই কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে। 4টি কোশ্চেনের ভিতরে একটি হচ্ছে লং কোশ্চেন আর বাকিগুলো সবগুলো হচ্ছে প্রবলেম বেসড কোশ্চেন। এবং প্রতিটি কোশ্চেনে সাধারণত 5টা স্টেম থাকে এবং 5টার ভিতরে আবার অনেকগুলো ছোট ছোট স্টেম থাকে। তো এই সবগুলো একটা জুডিশিয়াসলি অ্যান্সার করতে পারলে সব দিক দিয়ে ভালো হবে। আমি প্রথমে ফার্স্ট ডিফারেন্ট সিস্টেম থেকে আমি কোশ্চেনগুলো রেডি করেছি। এখন তোমরা যখন অ্যান্সার করবে তখন এক একটি পোর্শন নিয়ে করতে পারো, অথবা কেউ যদি হ্যান্ড রেজ করে তাহলে হয়তো সে ডাইরেক্টলি she can answer the questions. তো আমরা প্রথমে চলে যাই ফার্স্ট কোশ্চেনসে। Question 1. An industrial worker from Norsindi was brought to the emergency department in an unconscious state with a preceding history of attending a night party. Immediate blood gas analysis was done and that revealed, এটা খুব মাইনরটি নোট করো যে কি কি আমরা এখানে পাচ্ছি। pH is 7.30 and PaCO2 is 20 millimeter mercury, PaO2 128 millimeter mercury, bicarbonate is 7.1 millimole per liter. Serum electrolyte showed sodium 148 millimole per liter, potassium 3.1 millimole per liter, chloride is 100 millimole per liter. এই হচ্ছে সিনারিও। এটা তোমরা জানো মাঝে মাঝে এরকম পেপারে নিউজ হয় যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোনে সাধারণত এরকম কিছু কিছু প্রবলেম হয় এবং এখানে দেখা যাচ্ছে বেশ মর্টালিটি মরবিডিটি অনেক বেশি। এরকম একটা সিনারিওতে যখন একটা পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যখন আসবে তখন আমরা প্রথমে কি চিন্তা করব সেভাবে আমরা কোশ্চেনগুলো করেছি যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস। What is the biochemical diagnosis? What is the most possible underlying etiology for the biochemical changes? Mention the immediate management of most likely diagnosis. The biochemical diagnosis এর আগে আমরা আরেকটা কোশ্চেন নিতে পারি, সেটা হচ্ছে what are the most important changes? এখানে যে চেঞ্জ গুলো আছে এখানে দেখি যে দুইজন হ্যান্ড রেজ করেছে, ওখান থেকে হয়তো মার্ক চয়েস করতে পারো, একজনকে হয়তো ডাইরেক্টলি অ্যান্সার করতে পারে অথবা যেভাবে সুবিধা হয়। জি স্যার। স্যার এখন ডক্টর রুহুল আমিন খান, আপনি প্রথমে হ্যান্ড রেজ করেছেন, আপনি আনমিউট করে আপনার অ্যান্সারটি বলতে পারেন। ধন্যবাদ স্যারকে আমাকে সুবিধার জন্য। According to this scenario, first question is what is the biochemical diagnosis? Biochemical diagnosis is high anion gap metabolic acidosis. Good. মানে what are the changes? তুমি আমাকে এখানে প্রথম বলো what are the changes? This is changes are pH is low and bicarbonate is also low, and partial pressure of carbon dioxide is also low. Yes. And partial pressure of oxygen is low. না এটা normal and potassium is low and sodium normal. What about the bicarbonate? And bicarbonate low, sir. Bicarbonate low. তাহলে এখানে চারটা চেঞ্জ যেটা মোস্ট ইম্পর্টেন্ট, pH is 7.3 and bicarbonate is 7.1. তাহলে প্রথমে এখানে চলে আসছে এটা কি ধরনের অ্যাসিডোসিস হবে? এটা মেটাবলিক অ্যাসিডোসিস। এখন এরপরে এই চেঞ্জের ভিতরে অর্থাৎ এই চেঞ্জের সাথে আর কিছু বলবে
এখানে Sir, high anion and গ্যাপ কত আছে? high and High- metabolic acidosis. রাইট, তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট High anion বায়োকেমিক্যাল ডায়াগনোসিস হচ্ছে হাই অ্যানায়ন মেটাবলিক অ্যাসিডোসিস। হাই Anion অ্যানায়ন gap, তুমি কেন বললে সেটা metabolic বলো। acidosis. Yes, sir. স্যার এখানে স্যার হাই অ্যানায়ন বলছি এই কারণে যে এখানে 140+3 এখানে 158 মাইনাস 170 107 দ্যাট ইজ অন এখানে স্যার 43 মতো স্যার এখানে তাহলে এখানে 43 অ্যানায়ন 43 এখানে অ্যানায়ন গ্যাপটা ক্যাটায়ন অনেক হচ্ছে হাই সোডিয়াম প্লাস পটাশিয়াম, তাহলে 148 প্লাস জি স্যার 3.1 তাহলে হচ্ছে 151.10। আর অন এখানে জিরো এখান থেকে স্যার বাইকার্বনেট এবং ক্লোরাইডের সামেশন করে স্যার যোগফল ইয়েস করে আমি ইয়েস স্যার এখানে পেয়েছি অন অন 07 এই দুইটা মাইনাস করলে এভারেজ স্যার 48 হয় স্যার right, তাহলে this is yes you rightly answer that is this is a high anion metabolic গ্যাপ acidosis। মেটাবলিক অ্যাসিডোসিস হাই অ্যানায়ন আচ্ছা রাইট, এখানে যদি আমি তোমাকে আবার জিজ্ঞেস করি what are the জি other স্যার conditions that may Yes, sir. cause high anion metabolic acidosis, কিভাবে অ্যানসার করবে যে এটা? স্যার what are the I can give the answer according high অ্যানায়ন গ্যাপ causes of metabolic acidosis diabetic ketoacidosis lactic acidosis তারপর renal failure salicylic acid poisoning ethyl তাহলে ethylene তোমাকে glycol অ্যানসারটা যদি poisoning তুমি এভাবে করো yes from endogenous source and from exogenous source, endogenous সোর্সের ভিতরে যেটা তুমি বললে কি কি বললে এখানে, যেমন ডায়াবেটিক diabetic ketoacidosis, ketoacidosis yes lactic তারপরে acidosis lactic lactic acidosis acidosis, renal yes failure salicylic acid poisoning এখন যদি ওটাকে যদি আমরা এক্সোজেনাস বলি, এটা দিস আর জি দ্য স্যার এন্ডোজেনাস যেটা জি স্যার বললে। জি স্যার এক্সোজেনাস এর ভিতরে যেটা তুমি বললে স্যালিসাইলিক পয়জন, ইয়েস হতে পারে। আর কি হতে পারে, ইথিলিন যেমন গ্লাইকল এই ইথিলিন এই এখানে সিনারিও স্যার যদি তুমি চিন্তা অ্যাকর্ডিং করো, এটা এটা কি হতে পারে? এটা স্যার মেথানল পয়জনিং ইয়েস, তাহলে এখানে মেথানল পয়জনিং এ এটাও কিন্তু এক্সোজেনাস সোর্স থেকে, মানে ইয়েস হি স্যার এক্সোজেনাস they have taken some sorts of liquor that was mixed, yes তাহলে সেখানে মেথানল পয়জনিং হতে পারে। আর কি হতে পারে? আরেকটা হতে পারে ইথাইলিন গ্লাইকল পয়জনিং, সেটা কিন্তু এক্সোজেনাস সোর্স। তাহলে দেখো এই কোশ্চেনের সাথে এগুলো কিন্তু আবার যদি আমি ইন্টারেক্টিভে নিয়ে যাই, তখন কিন্তু আমি তোমাকে এখানে বলবো যে এখানে হোয়াট আর দ্য আদার কজেস অফ হাই অ্যানায়ন মেটাবলিক অ্যাসিডোসিস। আর যদি তোমার নরমাল থাকে, যেমন অ্যানায়ন নরমাল অথচ অ্যাসিডোসিস, সেখানে কি কি জি জিনিস স্যার চিন্তা করবে? স্যার যদি অ্যানায়ন নরমাল থাকে এখানে স্যার আমি একটা চিন্তা করবো স্যার অ্যামোনিয়াম পয়জনিং ইয়েস, আর একটা হচ্ছে স্যার অ্যামোনিয়াম পয়জনিং আর একটা স্যার চিন্তা করবো স্যার আমি renal tubular acidosis রেনাল এখন টিউবুলার তোমার অ্যাসিডোসিস রেনাল টিউবুলার অ্যাসিডোসিস রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। আরেকটা জি হতে স্যার পারে যদি বাইকার্বনেট যদি লস হয়, সে অ্যাকিউট diarrhea sir ডায়রিয়া হলো, ডায়রিয়া ডায়রিয়া তাহলে সে সমস্ত ক্ষেত্রেও এখানে তোমার নরমাল তোমার অ্যানায়ন গ্যাপটা হবে। জি স্যার তাহলে এখানে ইয়েস ইউ রাইটলি অ্যানসার দিস কোশ্চেন। তাহলে এখানে দেখো যে এইখানে থেকে যদি আমি ইন্টারেক্টিভ আরো করতে চাই, তুমি এখানে এটার অ্যান্সার করেছো যে মেথানল পয়জন। তো মেথানল পয়জনিং এর ক্লিনিক্যাল ফিচার্স গুলো আমরা কি পাই সাধারণত? যদি আমি এখানে ইন্টারেক্টিভ করতে চাই, তখন তুমি কি বলবে? What are the clinical features that you may স্যার encounter in a স্যার case of ক্লিনিক্যাল methanol ফিচার্স poisoning? স্যার মেথানল পয়জনিং এর জন্য স্যার আর্লি কিছু ফিচার পাওয়া যাবো আর্লি কিছু ফিচার্স এর মধ্যে আমরা স্যার ড্রাউজিনেস কনফিউশন স্যার তারপরে ডিজার্থ্রিয়া নিস্টিগমাস এগুলো পেতে পারি। এছাড়া অ্যাকর্ডিং ফর মেথানল পয়জনিং এর জন্য ফর স্পেসিফিক অফ মেথানল পয়জনিং ডেলিরিয়াম ভার্টিগো ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট ফটোফোবিয়া এবং এগুলো স্যার পেতে পারি। আর এক্সামিন করে আচ্ছা, আমরা এখন স্যার তুমি অপটিক ধরো নার্ভে রাইট, স্যার অপটিক তুমি ডিসটান্স যেটা আর বলেছো, ইডেমা তুমি যদি এখন ধরো সে ইট ইজ তোমার মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয়, তাহলে প্রথমে আমরা কি ধরনের ফিচার্স পাবো মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য? মেটাবলিক অ্যাসিডোসিস হলে স্যার পেশেন্টটা রেডলেসনেস নিয়ে আসতে পারে হাইপার ভেন্টিলেশন। তাহলে তুমি এখানে hyperventilation হাইপার ভেন্টিলেশনের ফিচার্স গুলো পাবে। এখানে রেসপিরেটরি যে পেশেন্ট উইল বি ডিসনে, এবং হয়তো দেখা যাবে যে 20 এর উপরে 25 জি স্যার মোর দ্যান দিস সেখানে হতে পারে। তারপরে ভিজুয়াল ডিস্টারবেন্স, ইয়েস ইউ ক্যান গেট ইট। এরপরে তোমার এই যে পয়জনিং এর সাধারণত কেন হয়, হোয়াট আর দ্য মেইন কম্পোনেন্ট অফ মেথানল পয়জনিং দ্যাট কজেস দি চেঞ্জেস?
এটা Sir, যদি formic এগুলো acid. হবে ইন্টারেক্টিভে, তুমি যখন ইন্টারেক্টিভ যদি আমরা ভাইভাতে যাই তখন এগুলোতে আমরা একটু ডেপথে যাওয়ার চেষ্টা করব। তাহলে Sir, সেখানে কেন হয়? স্যার স্যার এখানে মেথানল পয়জনিং অ্যালকোহল ডিহাইড্রোজেনেসের মাধ্যমে স্যার এখানে মেটাবলিট হয়ে প্রথমে ফর্মালডিহাইড এরপরে ফর্মিক অ্যাসিড তৈরি করে। দিস ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড, রাইট। কজেস দ্য তাহলে ইফেক্ট। হ্যাঁ, ফর্মিক অ্যাসিডটা কিভাবে তোমাকে করে সাধারণত, মানে কোন ফাংশনটাকে হ্যাম্পার করে? স্যার এটা মেটাবলিক ফাংশনকে স্যার হ্যাম্পার করে স্যার। আচ্ছা, এটা মোস্ট টক্সিক প্রোডাক্ট টক্সিক ইজ মানে ফর্মেট অথবা ফর্মিক অ্যাসিড, এবং সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়াল যে অক্সিডেশন আছে সেটাকে সেটাকে তোমার হ্যাম্পার করবে, মাইটোকন্ড্রিয়া সে নিয়ে আসবে, মানে স্টপ করে দেবে। এবং এখানে সিমিলারলি তুমি যদি ইথাইলিন গ্লাইকল যদি নাও, সেটাও তোমার কি হবে? আলটিমেটলি অক্সালিক অ্যাসিড হবে। এবং এই সমস্ত এগুলো মাইটোকন্ড্রিয়াল ইনহিবিশন, এবং দিস আর কজিং দ্য মাইটোকন্ড্রিয়াল ইনহিবিশন। এই পেশেন্টের একটা তুমি বললে হাইপারভেন্টিলেশন, এরপরে ভিজুয়াল ডিস্টার্বেন্সে ব্লারিং অফ ভিশন ছাড়াও পার্মানেন্টলি কি হতে পারে? ভিজুয়াল ডিস্টার্বেন্স, ব্লাইন্ডনেস হতে পারে। ব্লাইন্ডনেস, দ্যাট মে ডেভেলপ ব্লাইন্ডনেস। এছাড়া জিআই সিম্পটম হতে পারে। জিআই সিম্পটমস কি পাবে? প্যানক্রিয়াটাইটিস হতে পারে স্যার, অ্যাবনরমাল লিভার ফাংশন টেস্ট হতে পারে। এটা তো হবে, তার আগে সে অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, এগুলো হবে, এসব চেস্ট পেইন, ইয়েস। এবং এই যে তোমার যেটা বললে ব্লাইন্ডনেস, এই ব্লাইন্ডনেসটা কেন হয় সাধারণত? স্যার এখানে স্যার ব্লাইন্ডনেসটা তো স্যার হয় ফর্মিক অ্যাসিড স্যার রেটিনাতে স্যার করার জন্য স্যার, রেট্রোভালভাল নিউরাইটিসের জন্য স্যার। এবং এটা সুডোপ্যাপিলাইটিস করে, করে আলটিমেটলি যদি ইফ নট প্রপারলি ট্রিটেড দ্যাট মে কজ পার্মানেন্ট ব্লাইন্ডনেস। দেখো এখানে কিন্তু আমরা যদি এভাবে ইন্টারেক্টিভে যদি যাই তাহলে কিন্তু এই জিনিসগুলোকে আমরা তখন সেখানেই করবো। এখন আসো লাস্ট যে কোশ্চেনটা, ধরো এই 5 মার্কের ভিতরে এখানে হয়তো বায়োকেমিক্যাল ডায়াগনোসিস এখানে 1 আমরা করব, আন্ডারলাইং ইটিওলজি যদি তুমি করো সেখানে হয়তো 1 or 2, এবং ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, এটা যদি যেটা করলাম, এই ডায়াগনোসিস আমি 2 to 3 এখানে আমি মার্কস করব। এখন তুমি আমাকে বলো যে ইমিডিয়েট ম্যানেজমেন্টে আমরা কি কি জিনিস করব? স্যার ইমিডিয়েট ম্যানেজমেন্টে স্যার আচ্ছা, এটা তুমি অ্যানসার করবে না আরেকজন করবে? স্যার আরেকজন স্যার হ্যান্ড রেজ করেছিল, ডক্টর মাহাজাবি। আমার মানে তাকে দাও, আমরা তার অ্যানসারটা শুনি। ও তো ডক্টর মাহাজাবি ভালোই করেছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ সাদিকুর রহমান। স্যার, I will manage this case as emergency protocol. I will first manage this ABC management, the airway breathing circulation maintain. Then I will go for as severe acidosis. I will give IV 1.26% sodium bicarbonate. Then as well as I will make hydration by IV fluid, and I will give specific antidote such as ethanol or fomepizole. And laterally I will consider for hemodialysis. Yes. এখন তুমি আমাকে কয়েকটি কোশ্চেন এখানে অ্যানসার করো। যখন এটা তোমার অ্যানসার রাইট, আমি যদি কয়েকটা যদি ইন্টারেক্টিভে চলে যাই তখন আমি সেখানে মানে ঠিক করব যে তুমি রাইটলি বলেছো যে এখানে যেহেতু হাই অ্যানায়ন মেটাবলিক অ্যাসিডোসিস এবং বাইকার্বনেট লেভেল হচ্ছে 7.1। এখন তুমি টোটাল ডোজ অফ বাইকার্বনেট কিভাবে ঠিক করবে? তুমি তো সোডিয়াম বাইকার্ব দেবে রাইটলি, এটা কোনো ক্যালকুলেশন আছে যে হাউ উইল ইউ ক্যালকুলেট দ্য টোটাল ডোজ অফ বাইকার্বনেট? Can you tell me? Sir, 250 ml 1.26% solution. কোনো ফর্মুলা তোমাদের জানা আছে যে ক্যালকুলেশন? 0.3 into body weight into base excess, sir. Yes, একটা বেজ ডেফিসিট। ফার্স্ট তুমি ক্যালকুলেট করো বেজ ডেফিসিট। বেজ ডেফিসিট এখানে কত হবে? আমাদের নরমাল বাইকার্বনেট লেভেল কত? 21 to 29। 20, এটা ভ্যারি করে ল্যাব টু ল্যাব, সে 24 to 28। তাহলে এখান থেকে আছে কত আমাদের? 7.1। যদি 27 তুমি যদি ধরো 20, জি স্যার, এখান থেকে এই বেজ ডেফিসিট থেকে আমরা এখানে পেশেন্ট ওয়েট কত কেজি, যদি সে ধরো 70 কেজি বা 60 কেজি যাই হোক, ইনটু 0.3, তাহলে এই 0.3, ইয়েস। তাহলে এখানে এই মিলিমোল অফ বাইকার্বনেট ইউ উইল গিভ। সাধারণত আমাদের দেশে কত পার্সেন্ট অ্যাভেলেবল ইউজুয়ালি? 1.2। এখানে
ঠিক আছে, এখন এগুলো আমাদের মানে অ্যাকচুয়ালি 7.5 মানে ইউ আছে, আবার 8.5% আছে, 1.2 দিতে পারো। তো যেটা টোটাল তুমি এইখানে বেস ডেফিসিটটাকে ক্যালকুলেট করে মাল্টিপ্লাই ইনটু, এবং সেখানে হয়তো রিপিট করা লাগছে। ইমিডিয়েটলি আমাকে এটাই করতে হবে, যেহেতু এখানে অ্যাসিডোসিস, যত অ্যাসিডোসিসকে তুমি যত কমাতে পারবে তত কিন্তু তার ওই যে বিষয়ে আমরা আগে যেটা বলেছি যে মাইটোকন্ড্রিয়াল যে অক্সিডেশনটাকে সে সাপ্রেস করতে, সেখান থেকে করে নিয়ে আসবে, কমিয়ে নিয়ে আসবে। এখন অ্যান্টিডোট হিসাবে তুমি কি দেবে, যেটা তুমি বলেছো? জি স্যার, আমি ওরাল ইথানল দিতে পারি স্যার, আর ফমিপ্যাজল দিতে পারি। ইয়েস, এখন এটার কাজ কি, হাউ ইট অ্যাক্টস? এখন এটা যদি এটা ইন্টারেক্টিভে যদি যায় তখন তোমাকে এগুলো হবে, এটা কিভাবে কাজ করবে? It inhibit the alcohol dehydrogenase. Yes, right. তাহলে এটা অ্যালকোহল ডিহাইড্রোজেনেসকে ইনহিবিট করবে। আইডিয়ালি হচ্ছে ফমিপ্রোজল যদি পাওয়া যায়, আমাদের দেশে কি ফমিপ্রোজল অ্যাভেলেবল? না স্যার, ইথানল অ্যাভেলেবল না, এটা ইম্পোর্ট করে আনতে হয়। আর এখানে তুমি যে ইথানল দেবে, ইথানল কন্টেন্ট কোথায় কত পার্সেন্ট আছে কি কেউ বলতে পারবে? ইথানলও কিন্তু এটা অনেকটা সেরকম ভাবে তোমার কাজ করবে, তবে এখানে যেমন যে বিয়ার, ওয়াইন, স্পিরিট, এগুলোতে স্পিরিটের সবচেয়ে হয়তো বেশি থাকে 40 to 50%, ওয়াইনে 12 to 14%, বিয়ারে 5%। তাহলে এখানে তোমাকে সাপ্লিমেন্ট করতে হবে এই ইথানল দিয়ে, এবং এটা হয়তো পাওয়া যেতে পারে, হয়তো কিছু বাড়ে থাকতে পারে, তখনই হবে। ইভেন তোমাকে আরেকটা, যেহেতু এখানে যদি বিশেষভাবে মিথানল প্রয়োজনে গিয়ে তুমি ফলিক অ্যাসিড বা ফলিনিক অ্যাসিড ইউ ক্যান গিভ, যেহেতু এটা তোমার ওই সিনথেসিস অফ দা মানে এর ভিতরে ডিস্টার্ব করে, সেজন্য সেখানে তুমি দিতে পারো। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আলটিমেটলি যদি তোমার কিছু যদি তোমার রেসপন্স না করে, তখন তুমি কিসে যাবে? হেমোডায়ালিসিসে। এটা তুমি ইন্টারমিডিয়েট ইভেন পেরিটোনিয়াল ডায়ালিসিস করা যেতে পারে। হেমোডায়ালিসিস আইডিয়াল, যদি ফ্যাসিলিটিস না থাকে তখন তুমি ইউ ক্যান গো ফর পেরিটোনিয়াল ডায়ালিসিস, সেখানে ইন্টারমিডিয়েট এবং কন্টিনিউয়াস ডায়ালিসিস করতে পারো। তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের যে পিকচার, যে পেন পিকচার যেটা। তাহলে এখান থেকে তোমরা যে জিনিসগুলো এই করবে, বিশেষভাবে রিডিংটা ভেরি ইম্পর্টেন্ট। রিডিংটা যদি তুমি ঠিক মতো যদি করে নিতে পারো, এবং এই যে গ্যাপগুলো, অ্যানায়ন গ্যাপটা ভেরি ইম্পর্টেন্ট মানে এই সমস্ত ক্ষেত্রে, তখন তুমি ইউ ক্যান গিভ দ্য অ্যান্সার। ইভেন এখানে যে পটাশিয়াম কম আছে, তাহলে ইউ ক্যান গিভ দ্য পটাশিয়াম সাপ্লিমেন্ট, তাহলে পটাশিয়াম সাপ্লিমেন্ট করতে পারো। আনকনশিয়াস স্টেটে যদি থাকে, তখন তুমি হয়তো প্যারেন্টাল সাপ্লিমেন্ট ইউ ক্যান গিভ ইট। তাহলে এই হবে। তাহলে আমরা এই কোশ্চেনে আর কারো কোনো যদি কোশ্চেন থাকে, তাহলে দে ক্যান গিভ দেয়ার কোয়ারি, অথবা আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাব। প্রথম প্রশ্ন সম্পর্কে কোনো যদি কোনো কোশ্চেন থাকেন, তাহলে আনমিউট করে আপনারা বলতে পারেন, না হলে স্যার পরবর্তী সেকেন্ড কোশ্চেনে যাবেন। তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনে যাব। 7.3 তে থাকলে কি আমরা সোডিয়াম কাপ দিব স্যার, মানে এই পিএইচ রেঞ্জে? কারণ এখানে আমাকে মোটামুটি ভাবে, যেহেতু আমরা যখনই মেটাবলিক অ্যাসিডোসিসে আমরা প্রথম আমাদের থাকবে পিএইচ 7.4 থেকে 7.3, এখানে তো মেটাবলিক অ্যাসিড অনেক বেশি এবং বাইকার্বনেট লেভেল অনেক কম। সেই জন্য আগে আমাদেরকে এই পেশেন্টে এবিসি ম্যানেজমেন্ট করার পরেই আমাকে কিন্তু দিতে হবে মানে বিশেষভাবে সোডিয়াম বাইকার্ব, এবং স্পেসিফিক অ্যান্টিডোট যদি আমাদের থাকে সেখানে দিতে হবে, যাতে পিএইচটা মোটামুটি ভাবে ক্লোজ টু 7.4 এর কাছাকাছি চলে যায়। সেটা আমাকে প্রথম ট্রাই করতে হবে। এরপরে আমি স্পেসিফিক অ্যান্টিডোট, এরপরে ডায়ালাইসিস, এরপরে ফলিনিক অ্যাসিড, ইভেন থায়ামিন, ইউ ক্যান গিভ আইভি গ্লুকোজ, থায়ামিন, আইভি ফলিনিক অ্যাসিড, ইউ ক্যান গিভ ইট, এবং আলটিমেটলি ইউ ক্যান গিভ দ্য ডায়ালাইসিস। এই হচ্ছে মোটামুটি ভাবে আজকের এই কোশ্চেনের অ্যান্সার। এবং ইন্টারেক্টিভে গেলে আমরা হয়তো ওই কোশ্চেনগুলোকে আরেকটু ডেপথে চলে যাব। তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। জি স্যার। এখন দেখো এই সেকেন্ড কোশ্চেন, এটাকে যদি আমি পিকচারে নিয়ে গেলে এটা আমি অস্পিত দিতে পারি, আর এমনিতে এটা শর্ট এসে কোশ্চেনে আমি নিয়ে আসতে পারি। A 30 years old male presented with pain and swelling of the right knee joint and low back pain for 3 weeks. On examination, there are multiple well circumscribed silvery white scale of variable size throughout the body. Answer the following questions. What is the most likely clinical diagnosis?
mention the relevant investigation to support your diagnosis, write down the principles of treatment for his arthritic condition. হ্যাঁ, একটা নতুন কেউ যদি হ্যান্ড রেজ করেছে বোধহয় এখানে স্যার ডক্টর মেহজাবিন আপনি আনমিউট করে আপনি অ্যানসার গুলো বলুন। ডক্টর মেহজাবিন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সাদিকুর রহমান বলছি স্যার। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস? মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ দ্য কেস অফ সোরিয়াটিক আর্থ্রাইটিস। ইয়েস, এখানে সোরিয়াটিক আর্থ্রাইটিসের সাথে উইথ স্কিন, ওইটা বললে ভালো, স্কিন ইনভলভমেন্ট, কারণ এখানে তো আমি বলে দিয়েছি যে স্কিনে ভেরিয়েবলই আছে। সোরিয়াটিক আর শুধু আর্থ্রাইটিসে অনেক সময় স্কিন ইনভলভমেন্ট, স্কিন সোরিয়াসিস নাও থাকতে পারে, তো সেই জন্য এটার সাথে বললে ভালো, উইথ স্কিন ইনভলভমেন্টটা বলাটা বেটার। কেমন? আচ্ছা, উইথ স্কিন ইনভলভমেন্ট, উইথ স্কিন ইনভলভমেন্ট, ইয়েস, কারণ এখানে তো আমি বলে দিয়েছি। এখন এখান থেকে যদি আমি আরেকটু ইন্টারেক্টিভে যদি যাই, তাহলে এখানে থেকে তোমার হচ্ছে স্কিনে মানে এখানে আর্থ্রাইটিসের ইনভলভমেন্টে টাইপস গুলো হয়তো আমি জিজ্ঞেস করবো, তারপরে স্কিন ইনভলভমেন্টে কি কি ধরনের হতে পারে সেটা আমি জিজ্ঞেস করবো। এখন তুমি এটা কি অ্যান্সার করতে পারবে যে হোয়াট আর দ্য টাইপস অফ জয়েন্ট ইনভলভমেন্ট ইন সোরিয়াটিক আর্থ্রাইটিস? এটা কি বলতে পারবে? জি স্যার। আচ্ছা, বলো। Asymmetrical inflammatory monoarthritis or oligoarthritis. It may be case of symmetrical polyarthritis, distal interphalangeal joint arthritis, psoriatic spondylitis, arthritis mutilans, and enthesitis predominant. গুড। এখন যদি আমি এরপরে যদি ইন্টারেক্টিভলি তোমাকে যদি আমি আবার যদি বলি, সেটা হচ্ছে যেমন তোমার যদি শুধু অ্যাক্সিয়াল ইনভলভমেন্ট যদি হয়, অ্যাক্সিয়াল জয়েন্ট, তাহলে কি ধরনের, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সে সোরিয়াটিক আর্থ্রাইটিস এন্ড অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস? কোনো ডিফারেন্সিয়েটিং পয়েন্টস আছে? এনি পয়েন্টস? Difference between axial involvement যদি হয়, if there may be axial involvement, শুধু axial involvement নিয়ে আসতে পারে। এখন সে ankylosing spondylitis involvement হতে পারে, তাহলে এখানে ডিফারেন্সিয়েটিং কি কি পয়েন্টস আছে? হোয়াট আর দ্য পয়েন্টস? আমরা সোবার টেস্ট করতে ক্লিনিক্যাল, না সেটা না, এইটা ওভারঅল ইনভলভমেন্টে মানে কি কি মানে আছে, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এবং সোরিয়াটিক আর্থ্রাইটিসের ভিতরে জয়েন্ট ইনভলভমেন্টে কোনো ডিফারেন্স আছে কিনা? স্যার জয়েন্ট ইনভলভমেন্ট স্যার মেইনলি এটা ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হবে ইন কেস অফ ওটা ছাড়া শুধু অ্যাক্সিয়াল ইনভলভমেন্টের কথা বলছি। স্যার এখন স্যার অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হবে স্যার অন রেডিওলজি। কোর্স অ্যাসিমেট্রিক্যাল, নন কোর্স অ্যাসিমেট্রিক্যাল হবে স্যার। Syndesmophyte. Yes, anything else? নন মার্জিনাল। এখানে দেখো, এখানে রাইট, এখানে যেটা হবে যেমন ধরো মেইন জয়েন্ট ইনভলভমেন্ট এখানে কোনটা? স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এখানে সোরিয়াটিক আর্থ্রাইটিসে ইট মে বি শুধু ওয়ান সাইডেড হতে পারে, সে যে কোনো একটা সাইডে, রাইট অর লেফট, মানে মনো আর্টিকুলার জয়েন্ট ইনভলভমেন্ট হতে পারে। এবং এখানে সাধারণত অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস ইউজুয়ালি বাইলেটারাল এসআই জয়েন্ট উইল বি ইনভলভড। এবং যে সিনডেসমোফাইট, এই সিনডেসমোফাইট অনেক সময় অ্যাসিমেট্রিক্যাল, অনেক সময় দেখা যাবে যে লোয়ার লাম্বার রিজন ইনভলভ না করে সে হয়তো আপার লাম্বার রিজন বা লোয়ার থোরাসিক রিজন ইনভলভ করেছে, তাহলে এই ইনভলভমেন্টটা কিন্তু অ্যাসিমেট্রিক্যাল। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরকম যদি এক্সরে যদি পাওয়া যায়, তখন ইউ শুড লুক ফর whether there is any psoriatic skin lesion, তাহলে তখন তোমাকে সেটার দিকে মানে এই করতে হবে, এটা দেখতে হবে। এবং আর্লি ইনভলভমেন্ট যদি থাকে, আমরা আচ্ছা তারপরে কোশ্চেনে যাই, এরপরে হয়তো আমরা ফার্দার লিখে যাব। মেনশন দ্য রিলেভেন্ট ইনভেস্টিগেশন টু সাপোর্ট ইউর ডায়াগনোসিস। কে বলবে? ডক্টর নরসিন, আপনি বলতে পারেন। ডক্টর নরসিন তাবাসসুম, আপনি আনমিউট করে বলেন। আমার মনে হয় সময় নষ্ট করলে হবে না, কুইক রেসপন্স করতে হবে। ডক্টর কৌশিক, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, আপনি যদি বলতে চান। ডক্টর কৌশিক। ডক্টর কৌশিক, জি বলেন।
The mention the relevant for supporting the diagnosis, sir, relevant investigation মধ্যে স্যার ফার্স্ট হলো স্যার আমরা স্যার CRP will be raised স্যার তারপর স্যার প্রত্যেকটি যে ইনভেস্টিগেশন বলবেন ওটা ফান্ডিংস এর সাথে বলবেন। আচ্ছা CRP will be raised, হ্যাঁ CRP will be raised, ESR will be raised. This will be non-specific raised as a part of information, joint information, and sir X-ray SI joint. There will be sir sacroiliitis, bilateral sacroiliitis, and sir sir HLA-B 27 assay for excluding the spondyloarthritis. Any more investigations? আচ্ছা ওকে, তাহলে আমরা একটু সাপ্লিমেন্ট করি। হ্যাঁ আর কেউ বলবে? স্যার স্কিন বায়োপসি করতে পারি স্যার, আমরা আরএ এন্ড ডিসিসি করতে পারি টু এক্সক্লুড দি সেরোপজিটিভ আর্থ্রাইটিস। আচ্ছা আচ্ছা গুড। এমআরআই করা যেতে পারে, এমআরআই এবং আল্ট্রাসাউন্ড। এমআরআই করা যাবে, এমআরআই আল্ট্রাসাউন্ড অফ দ্য জয়েন্ট। রাইট, প্রথমে দেখো আমরা যখন এই ধরনের কোশ্চেন যদি হয় তুমি মার্কস এবং অন্যগুলোর দিকেও খেয়াল করতে হবে যে তুমি এখানে কত মার্কসে কোশ্চেন অ্যান্সার করতেছো। তাহলে এখানে প্রথমে যদি হেমাটোলজি দিয়ে শুরু করো তাহলে একটা আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ সিআরপি করতে পারি। এখানে ইএসআর উইল বি রেজড এবং হেমাটোলজিক্যাল চেঞ্জ থাকতে পারে। আর সিআরপি মোর সেনসিটিভ দেন ইএসআর। এরপরে তুমি যদি যাও এই যেটা বললা যে এটা একটা আরএ টেস্ট আমরা করতে পারি যে এটা সিরো নেগেটিভ, লাইকলি আরএ টেস্ট উইল বি নেগেটিভ। তোমাকে ইন্টারপ্রিটেশনটা বলে নিলে ভালো। এরপর হচ্ছে এক্সরে অফ দ্য অ্যাফেক্টেড জয়েন্ট। এখানে কোন জয়েন্টটা ইনভলভ করেছে? রাইট নি। তাহলে রাইট নির একটা এক্সরে করো, একটা ওখানে একটা এপিভিও করে নাও, বললে এখানে কি কি জিনিস পাবে। তাহলে এখানে হচ্ছে এটা নির্ভর করবে যে কত দিনে তার প্রেজেন্টেশন। এটা সফট টিস্যু সোয়েলিং পেতে পারো, এখানে কোনো তোমার ইরোশন আছে কিনা দেখতে পারো, জয়েন্ট স্পেস ন্যারোয়িং হচ্ছে কিনা, সেটা নির্ভর করবে যে ডিউরেশন অফ ইলনেস এর উপরে। এরপরে তুমি এক্সরে পেলভিস যদি করো তাহলে দুইটা এসআই জয়েন্ট চলে আসবে, অথবা স্পেসিফিক্যালি ইউ ক্যান ডু দা এসআই ভিউ করতে পারো এসআই জয়েন্টে। ইভেন লাম্বোসাইকাল স্পাইনের এক্সরে করে নিতে পারো যে কোনো সিনডিসমোফয়েড বা আদার্স কিছু আসছে কিনা সেটা তুমি দেখতে পারো। ইভেন এই পেশেন্ট গুলোতে একটা স্কিন বায়োপসি, কারণ এখানে যেহেতু সোরিয়াটিক লেশন আছে তাহলে স্কিন বায়োপসি উইল গিভ এ পজিটিভ ক্লু যে এটা ফ্রম সোরিয়াসিস টু আর্থ্রাইটিস। এরপরে একটা ইউরিক অ্যাসিড লেভেলও তুমি ইউ ক্যান ডু ইট, একটা ইউরিক অ্যাসিড লেভেল করে নিতে পারো। আর খুব আর্লি কেস হলে তখন হয়তো তুমি ইউ ক্যান ডু এমআরআই, যে আর্লি চেঞ্জ অফ দ্য এসআই জয়েন্ট এন্ড আদার্স তুমি সেখানে দেখতে পারো। তাহলে এটার জন্য প্রত্যেকটা ইনভেস্টিগেশনে কিন্তু কিছু লজিক থাকে। এখন আমাকে একজন বলো যে তুমি যদি স্কিন বায়োপসি করো সেখানে কি ফাইন্ডিংস আশা করো? হোয়াট ফাইন্ডিং ডু ইউ এক্সপেক্ট? ডক্টর মাহমুদ বলবেন। কেরাটিনোসাইট প্রলিফারেশন। হ্যাঁ, আর কি চেঞ্জ পাবে? কারণ স্কিন বায়োপসি দেখে ওখান থেকে তো তুমি একটা সোরিয়াসিস কিনা স্কিন লেশন সেটা ইউ ক্যান ইজিলি গেট ইউর মানে ফাইন্ডিংস ফ্রম দা। স্যার ডক্টর কৌশিক বলেছে কেরাটিনোসাইট প্রলিফারেশন। হাইপার প্রলিফারেশন অফ দ্য কেরাটিনোসাইট। হাইপার প্রলিফারেশন হবে। আরো কি হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এই চেঞ্জটা কিন্তু খুব স্পেসিফিক। তাহলে কি কি চেঞ্জ আছে এটা তোমরা একটু দেখে নিও। আর এখন যদি HLA-B27 করো, সেই HLA-B27 কত মানে পার্সেন্টেজে এখানে পজিটিভ হবে, এবং যদি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হয় সেখানে কত পার্সেন্টেজে পজিটিভ হবে? 70%. Around 50% এর above 50% সাধারণত 60-70% হতে পারে। কিন্তু অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস যদি হয় তখন সেখানে কত মানে পজিটিভ হবে? ইন কেস অফ 90%, স্যার। More than 90%. More than 90%. More than 90%. More than 90%. কিন্তু এখানেও these are the group of disorders যেগুলো ছিল নেগেটিভ আর্থ্রাইটিস, সেখানে কিন্তু HLA-B27 পজিটিভ হবে, কিন্তু হয়তো ভেরিয়েবল মানে পার্সেন্টেজে দ্যাট ক্যান বি পজিটিভ।
তাহলে এটা হচ্ছে নট ফর মানে ইওর ডিজিজ ডায়াগনোসিস, কিন্তু এটা একটা গুড অ্যাসোসিয়েশন HL এর সাথে আমার জেনেটিক অ্যাসোসিয়েশনের সাথে এটা আমরা সেখানে ইউ ক্যান গেট ইট। এখন যে থার্ড কোশ্চেনটা, এখানেই হয়তো আমাদের ম্যাক্সিমাম মার্কস থাকবে, মানে 2 or 3 মার্কস এখানে থাকবে। রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট ফর হিজ আর্থ্রাইটিক কন্ডিশন। এখানে কে অ্যান্সার করবে? স্যার ডক্টর রুহুল আমিন এবং ডক্টর নওশিন, ডক্টর সাবরিনা মুমিন প্লিজ আনমিউট করে আপনি অ্যান্সারটা করুন। So principle of treatment, first of all, we can go for general treatment, that is education and counseling about the disease progression and some factors the patient should avoid for flaring of to avoid the flare of the skin problem, like avoidance of the stress, avoidance of sun exposure, and some drugs like ACE inhibitor, beta blocker, lithium, and some NSAIDs sometimes, and some this quinidine or these kinds of antimalarial drugs. These drugs should be avoided and patients should control their stress. And এটা হচ্ছে মানে avoidance of the precipitating factors for skin problem. তারপরে আমরা we can go for specific treatment like pharmacotherapy. Pharmacotherapy we can choose methotrexate at first instance, which can control the rashes and the arthritis at the same time. And then if it doesn't control, then we can go for other immunosuppressive therapy. And if doesn't control, then we can go further for other advanced treatment like biologics or target therapy. And like secukinumab and ustekinumab, these kinds of drugs. Apremilast, this kind of medicine we can go for. And last of all, we can the surgical treatment if needed. These are the options. আচ্ছা, গুড। তোমার অ্যানসার মোটামুটি ভালোই হয়েছে। তো এখানে তুমি আরো কয়েকটা জিনিস করবে। যেহেতু পেশেন্টের আর্থ্রাইটিস নিয়ে এসেছে, ইয়েস আর্থ্রাইটিস যখন নিয়ে আসছে তখন সিম্পটম রিলিফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, সিম্পটম তুমি যেটা বলেছো সেটা ঠিক আছে। তা সিম্পটম কন্ট্রোলের জন্য তখন তুমি কি অ্যানালজেসিয়া দেবে নাকি তোমার এনএসএইডি দেবে? So এখানে একটা কথা যে NSAIDs can precipitate the or we can aggravate the skin problem. আমাদের মনে cautiously ইউজ করতে হবে, রিস্ক বেনিফিট দেখে। স্যার এখানে তো একটা প্রশ্ন করছে স্যার, স্পেসিফিক্যালি রাইট ডাউন দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ হিজ আর্থ্রাইটিক কন্ডিশন। সেক্ষেত্রে কি স্যার আমি স্কিন কন্ডিশনের ম্যানেজমেন্ট এখানে যেমন ধর মেথোট্রেক্সেট কিন্তু বোথ ইন দা স্কিন কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ আর্থ্রাইটিক কন্ডিশনে কিন্তু সেখানে কাজ করবে। সেই জন্য আর্থ্রাইটিক কন্ডিশনটা এখানে আমাদের মেইন পারপাস। যে অ্যানসারটি ও করেছে সেটা কিন্তু সুন্দর করেছে। সাম NSAID মে অ্যাগ্রাভেট দ্য কন্ডিশন, তাহলে ওটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু NSAID উইল বি রিকোয়ার্ড বিকজ ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশনস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি সিভিয়ার পেইন এবং যদি নট রেসপন্ডিং এবং ইভেন ইউ ক্যান নট ইউজ দ্য অল টাইপস অফ NSAID, তখন ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইউ ক্যান গিভ ইট টু রিডিউস দ্য ইনফ্লামেশন। নাম্বার 3 এখানে যেটা সেটা হচ্ছে মেথোট্রেক্সেট উইল বি দ্য ফার্স্ট চয়েস, এটা তোমার প্রথম আসবে। এখন ওখানে যেটা বলছে যদি এটা না হয় তখন তুমি আদার বায়োলজিক্স ইউ ক্যান গো ফর দ্য আদার বায়োলজিক্স। এখন বায়োলজিক্স এর সাথে ইভেন ইউ ক্যান গিভ দ্য TNF alpha inhibitors, ইউ ক্যান গিভ ইট। ইভেন এখানে যে আরো দুটো মনোক্লোনাল অ্যান্টিবডি যে কথাটি ও বললো যে IL-17 এবং IL-23 এগেইনস্টে যে ড্রাগগুলো আছে সেগুলো ইউ ক্যান ইউজ ইট। এবং এখানেও যদি তোমার আরেকটা যেটা ড্রাগ অ্যাপ্রিমিলাস্ট, দ্যাট ইজ ফসফোডাইএস্টারেজ 4 ইনহিবিটরস, সেটা সোরিয়াসিস এবং আর্থ্রাইটিস দুইখানে কাজ করবে। তাহলে এই অপশনগুলো মানে রাখতে পারবে। তবে এখানে ড্রাগ ট্রিটমেন্টের ভিতরে মেথোট্রেক্সেট ইজ এ ভেরি গুড চয়েস। এটা প্রথমে আমাদের ট্রাই করতে হবে, না হলে তখন আদার তোমার ডিএমআরস এর ভিতরে সাধারণত যেটা আমরা আর কি ডিএমআরস আমরা ইউজ করি সাধারণত, এখানে লেফোনোমাইড। স্যার এই এখানে বলা আছে স্যার রাইট ডাউন দ্য প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট ফর হিজ আর্থ্রাইটিক কন্ডিশন। এখানে স্যার রাইট নি জয়েন্ট এবং সোয়েলিং আছে, পেইন আছে। তো সেই ক্ষেত্রে স্যার যদি আমি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কনসিডার করি স্যার ফার্স্টলি স্যার ইন্ট্রা-আর্টিকুলার গ্লুকোকর্টিকয়েড আসবে না মানে স্যার এখানে তো স্যার স্পেসিফিক্যালি বলা আছে রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট
ফর হিজ আর্থ্রাইটিক কন্ডিশন। এবং এখানে স্যার সিনারিওতে স্যার দেয়া আছে যে প্রেজেন্টেড উইথ পেইন এন্ড সোয়েলিং অফ দ্য রাইট নি জয়েন্ট। তো সেই ক্ষেত্রে স্যার আমরা কি স্যার মানে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টে আগাবো নাকি স্যার এই পেশেন্টটাকে কিভাবে ম্যানেজ করবো সেটাতে আগাবো স্যার? এটা প্রিন্সিপাল আমি ওভারঅল মানে আলোচনাটা আমি ওভারঅল করতে চাচ্ছি যাতে করে তোমাদের পরবর্তী অ্যান্সারের জন্য সুবিধা হবে। যে এখানে প্রিন্সিপাল হচ্ছে যেমন ওই কথাটা আগে যে অ্যান্সার করলো যে একটা কাউন্সিলিং তাকে করতে হবে, যে সমস্ত ড্রাগগুলো অ্যাগ্রাভেট করে সেটা বাদ দিতে হবে, এটা কাউন্সিলিং পোর্শনে চলে যাবে। তারপরে হচ্ছে একটা এনএসএইচ গ্রুপ অফ ড্রাগ দিতে হবে, যেটা অ্যাগ্রাভেট করে সেটাকে অ্যাভয়েড করতে হবে। এরপরে তোমাকে এই ইনফ্লামেশন কমানোর জন্য ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইউ ক্যান গিভ। এরপরে এমন একটি ড্রাগ যেটা হচ্ছে যে ডিএমআরস এর ভিতরে যেটা বোথ স্কিন এবং জয়েন্ট মানে আছে সেটাকে কভার করে। তারপরে হয়তো তুমি আদার ড্রাগস এর মধ্যে সেটা যেতে পারো, ইভেন সার্জারি মে রিকোয়ার্ড। তাহলে এটা হচ্ছে ওভারঅল ম্যানেজমেন্টের ভিতরে। এখন তোমাকে প্রিন্সিপাল সাধারণত আমরা যেটা করি একটা হচ্ছে পেইন এন্ড ইনফ্লামেশনটাকে কমাই, ডিজিজ প্রোগ্রেশনটাকে কমাই, এবং স্কিন এখানে যেহেতু আর্থ্রাইটিক কন্ডিশন, কিন্তু আর্থ্রাইটিক কন্ডিশনের পিছনে যেহেতু সোরিয়াটিক স্কিন লেশন আছে সেটাও কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এভাবে তোমাকে আগালে সেটা সুবিধা হবে। স্যার আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে আফটার স্ট্যাবিলাইজিং দ্য কন্ডিশন উই ক্যান গো ফর ফিজিওথেরাপি, মানে লাস্টে। Yes, physiotherapy has also a very important role here. এবং এখানে শুধু তুমি যদি স্কিনে যদি যাও তাহলে স্কিনের জন্য আদার ওদের যে সমস্ত এইগুলো আছে, যে লোকাল প্রিপারেশন আছে, ফিজিওথেরাপি আছে, তখন তুমি ইউ ক্যান গো দ্যাট। এটা ওভারঅল ম্যানেজমেন্টে যদি যায়, কারণ তুমি কি শুধু আর্থ্রাইটিক কন্ডিশন ম্যানেজ করলে তো হবে না, সাথে তোমাকে মেইন যে কস্টটা সেটাও তোমাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে সেভাবে ইউ ক্যান অ্যাড্রেস বোথ দিস কন্ডিশন। তবে হিয়ার মিথোট্রেক্সেট ইজ এ ভেরি ভেরি গুড চয়েস ফর দিস কন্ডিশন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি না হয় তখন আদার ডিএমআরস এর ভিতরে কিন্তু একটা জিনিস তুমি রাইটলি বলেছো, যে যেমন হাইড্রক্সিক্লোরোকুইন আমরা দিয়ে থাকি, হাইড্রক্সিক্লোরোকুইন এখানে সাধারণত অ্যাভয়েড করবো, কারণ ইট মে ফ্লেয়ার দি স্কিন কন্ডিশন। তবে হাইড্রক্সিক্লোরোকুইন যদি এই ইসের সাথে আবার যদি এনএ পজিটিভ হয় বা যদি তোমার এসএলইর ওভারল্যাপ বা যদি কিছু থাকে, তখন ইউ ক্যান চুজ হাইড্রক্সিক্লোরোকুইন, মানে বেশিরভাবে স্কিন এবং জয়েন্ট ইনভলভমেন্ট যদি থাকে ওই এসএলইতে, তখন সেটা তুমি চুজ করতে পারো। আদারওয়াইজ আমরা হাইড্রক্সিক্লোরোকুইনটাকে ইউজুয়ালি এখানে অ্যাভয়েড করব। তারপরে হচ্ছে বায়োলজিক্স, মনোক্লোনাল অ্যান্টিবডি, এরপরে হচ্ছে তোমার ফসফোডাইএস্টারেজ 4 ইনহিবিটর, যেটা তুমি বলেছো যে অ্যাপ্রিমিলাস, এটা ইউ ক্যান গিভ ইট। ফসফোডাইএস্টারেজ 4 ইনহিবিটর সেখানে তোমার দেওয়া যেতে পারে। এরপরে সার্জারি মে বি রিকোয়ার্ড, আর তারপরে ফিজিওথেরাপি। এই হচ্ছে ওভারঅল সিনারিও। এখন এখান থেকে ইন্টারেক্টিভে যদি আমরা যাই তাহলে কিন্তু ওখানে ওই যে স্কিন লেশনগুলোর উপরে আমরা ডিসকাস করব, আর্থ্রাইটিক কন্ডিশন, টাইপস অফ আর্থ্রাইটিস, কি ধরনের আর্থ্রাইটিস আছে, কিভাবে তুমি অ্যাড্রেস করবে, এগুলোর উপরে আমরা ডিসকাস করব। তারপরে তুমি কেন বায়োলজিক্স দেবে, কেন তুমি তোমার করবে ফসফোডাইএস্টারেজ 4 ইনহিবিটর দেবে, কখন দেবে, তখন এই কোশ্চেনগুলো এখানে চলে আসে। আর যদি এখানে কোনো না থাকে আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। স্যার ইনভেস্টিগেশনের মধ্যে স্যার আমরা কি জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন স্টাডি কি নিয়ে আসতে পারি কিনা? কারণ স্যার কারণ সোরিয়াটিক ইজ এ হাইলি প্রিফারেড কন্ডিশন, এখানে স্যার হাইপারইরিসেমিয়া হয়ে গাউট হতে পারে স্যার পেশেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা এটাকে এক্সক্লুড করতে পারি বাই জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন স্টাডি। যদি তুমি দেখো যে এখানে ইফ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল, তাহলে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করে তুমি স্টাডি করে এখানে দেখতে পারো। কারণ এখানে ইভেন ভালো সেন্টারে তখন যে CD4 CD8 কাউন্টটা তো অনেক সময় এখানে বেশি থাকে, এবং ওখানে সেগুলো তোমার দেখা যেতে পারে। ইভেন ইউ ক্যান ডু দ্য, যদি বেশি সফট টিস্যু সোয়েলিং থাকে তখন তো সেখান থেকে বায়োপসি ইউ ক্যান টেক ইট, দিয়ে সেটার জন্য তুমি দেখে নিতে পারো যে আদার কোনো আছে কিনা, ইনফরমেটিভ মার্কার গুলো কি আছে সেখানে করে। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে তোমার এটা। এখান থেকে আমরা ইন্টারেক্টিভে চলে যেতে পারি, এখান থেকে একটা শর্ট এসে কোশ্চেন আমরা নিতে পারি। এখানে থেকে যদি আমি ছবি দিয়ে দেই, যেমন একটা নি জয়েন্ট সোয়েলিং ক্লাস দিকে, সেখানে আমি কিন্তু হসপিটাল এই কোশ্চেনটা নিয়ে নিতে পারি। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। স্যার এখানে স্যার এমআরআই এর সাথে আবার আল্ট্রাসাউন্ড উইথ পাওয়ার ডপলার কথা বলে স্যার, এটার কোনো রুল আছে কিনা স্যার? আল্ট্রাসাউন্ড উইথ পাওয়ার ডপলার
আচ্ছা, আল্ট্রাসাউন্ড এবং পাওয়ার ডপলারে এখানে যদি এক্সপার্টাইজ যদি থাকে তাহলে ইউ ক্যান ইউজ ইট। আল্ট্রাসাউন্ডেও কিন্তু অনেক সময় রেজলিউশন ভালো হলে সেখানে ভালো বোঝা যায়। পাওয়ার ডপলার হচ্ছে মানে বিশেষভাবে যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশনসে এখানে কিন্তু ব্লাড ফ্লোটাও কিন্তু অনেক সময় ইনক্রিজ করে, তাহলে সেটা আবার নির্ভর করবে এক্সপার্টাইজের উপরে। এখন বেড সাইডে অনেকে কিন্তু আল্ট্রাসাউন্ড করে থাকে, জয়েন্ট আল্ট্রাসাউন্ড করে থাকে, এবং এখানে অ্যাসপিরেশনের জন্য সেটা সুবিধা হয় যে ওখান থেকে ফ্লুইড নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে নতুন কেউ অ্যান্সার করলে সেটা ভালো হবে। এখানে আমরা দিস ইজ দ্য কমন সিনারিও যেটা আমরা সবসময় পাই। A middle-aged man, diabetic for the last 12 years. He is on diet, metformin and calcium channel blockers. BMI is 35. He is otherwise asymptomatic, but recently complaining of leg edema and exertional chest pain. এটা কিন্তু কমন সিনারিও কিন্তু আমরা পাই। এখন মানে আমরা এখান থেকে এটা আমরা যে কোশ্চেনগুলো এখানে নিয়ে আসছি, এখানে দেখো, মেনশন দ্য ইনভেস্টিগেশনস টু অ্যাসেস দ্য গ্লাইসেমিক স্ট্যাটাস। শুধু গ্লাইসেমিক স্ট্যাটাস অ্যাসেস করার জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করব? আপনারা কেউ অ্যানসার করতে চাইলে আনমিউট করে অ্যানসার করবেন। Fasting to assess breakfast and hemoglobin A1C. HbA1c স্যার দেখব এখানে স্যার ইনভেস্টিগেশন। আচ্ছা, একজন বলেন। ডক্টর সোনিয়া আগে হাত বলেছেন, ডক্টর সোনিয়া আপনি একটু বলেন। Fasting blood sugar 2 hours after breakfast and hemoglobin A1C. আচ্ছা, এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। আমরা ব্লাড সুগারটা না বলে আসলে এই টার্মটা যদি আমরা প্লাজমা গ্লুকোজ বলি, কোনটা প্রেফার? FPG আর 2FPG স্যার, ওইটাই। আচ্ছা, কিন্তু এটা প্লাজমা গ্লুকোজটা যে প্রেফার্ড টার্ম, এটা আমাকে মানে খেয়াল করতে হবে। তাহলে গ্লাইসেমিক স্ট্যাটাস দেখার জন্য একটা হচ্ছে আমরা ফাস্টিং প্লাজমা গ্লুকোজটা দেখবো, আর একটা হচ্ছে পোস্ট প্যারেন্ডিয়াল। পোস্ট প্যারেন্ডিয়াল প্লাজমা গ্লুকোজটা 2 hours after breakfast, 2 hours after lunch, 2 hours after dinner, এবং হিমোগ্লোবিন A1C। এটাই হচ্ছে কিন্তু মেইনলি গ্লাইসেমিক স্ট্যাটাসটা বোঝার জন্য। এটার ইম্পর্টেন্স কি? What is the importance to see the glycemic status? Anyone? ডক্টর সাইফুল হ্যান্ড রেজ করেছেন, আপনি বলুন। ডক্টর সাইফুল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা হচ্ছে গ্লাইসেমিক স্ট্যাটাস দিয়ে আমরা স্যার লাস্ট যদি HbA1c দেখে লাস্ট 2 or 3 মান্থের আমরা কন্ট্রোলটা দেখতে পাবো। এটা কতটুকু ফাস্টিং দেখার ইম্পর্টেন্স কি এবং পোস্ট প্যারেন্ডিয়াল দেখার ইম্পর্টেন্সটা কি? স্যার আমি একটু বলতে চাচ্ছি স্যার, এটা যে মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনটা স্যার যদি গ্লাইসেমিক স্ট্যাটাস ভালো থাকে তাহলে স্যার এটা ডিলে হবে। আচ্ছা, এটা গেল তো একটা প্রগনোস্টিক ইস্যু। ট্রিটমেন্ট পারপাসে কোনো আছে? আমাকে ড্রাগ চয়েস আমাকে হেল্প করবে ইনসুলিন কেমন আছে এবং সেটা ইনসুলিন বেজাল কেমন আছে, এটা কম্বিনেশন ড্রাগ দিব কি দিব না স্যার? আচ্ছা, এটা এছাড়াও কিন্তু আমরা অনেক সময় এখানে আমরা করি না, কিন্তু এগুলো অনেক সময় করা যেতে পারে, সেটা আমরা পরে আসতেছি। এখানে আমরা যেটা বলবো হিমোগ্লোবিন A1C, এটা আমরা 3 মান্থের গ্লাইসেমিক কন্ট্রোলটাকে আমরা সাধারণত দেখি, এবং সেটা আরবিসি লাইফ স্প্যানের উপর নির্ভর করতেছে। এখন আমরা যে ইনসুলিন থেরাপি যদি আমরা দেই, তাহলে ফাস্টিং প্লাজমা গ্লুকোজটাকে আমরা কন্ট্রোল করব সাধারণত বেজাল ইনসুলিন দিয়ে, আর পোস্ট প্যারেন্ডিয়াল প্লাজমা গ্লুকোজটাকে কন্ট্রোল করব উইথ মিল টাইম ইনসুলিন, শর্ট অ্যাক্টিং ইনসুলিন, অথবা বোলাস ইনসুলিন, যেটা আমরা করব। সেটার জন্য এই গ্লাইসেমিক স্ট্যাটাসটা আমাদের দেখা দরকার। এই জন্য এই তিনটাই হচ্ছে মেইন অ্যাসপেক্ট। এছাড়া আমি আরো কিছু দেখতে পারি, বিশেষভাবে এখানে তার হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ অথবা একান্ত মিলিমোলও চলে আসছে, কত ইসা আছে, সেটাকে আনকন্ট্রোল কিনা, সেটা কোন পার্সেন্টেজ আছে। এছাড়া আদার্স যেগুলো সেগুলো আমরা করে নিতে পারি, যেমন সি পেপটাইডটাও এখানে দেখতে পারি যদি ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে। ইনসুলিন লেভেলটা দেখতে পারি, কারণ পেশেন্টের যদি টাইপ 2 ডায়াবেটিস হয় তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা সেটা আমরা দেখতে পারি, তাহলে সেটা পরে জিনিস। কিন্তু ওভারঅল এই তিনটা জিনিস যদি হয় তাহলে আমার ট্রিটমেন্ট এবং প্রগনোসিসটাকে, যেটা তুমি বললে যে মাইক্রোভাস্কুলার এবং আদার ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনগুলো সেখানে কম হয়। তাহলে আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাই। মেনশন দ্য ইনভেস্টিগেশন টু অ্যাসেস হিজ রেনাল এন্ড কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস। রেনাল স্ট্যাটাস দেখার জন্য আমরা কি করব? হোয়াট ইনভেস্টিগেশন উড উই চুজ?
স্যার আমরা স্যার মাইক্রো অ্যালবুমিনুরিয়া আছে কিনা স্যার দেখতে পারি। তারপর হচ্ছে স্যার ক্রিয়েটিনিন দেখতে পারি স্যার, কোনো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করতেছে কিনা। প্রথমে তুমি মাইক্রো অ্যালবুমিন না দেখে প্রথমে তোমার বলার দরকার ছিল ইউরিন রুটিন এক্সামিনেশন। তুমি আগে রুটিনটা বলো এবং ইউরিন রুটিন হ্যাঁ, তারপরে ইউরিন রুটিন এক্সামিনেশন করব, অ্যালবুমিন ক্রিয়েটিনিন একটু লাউডলি বলো, শোনা যাচ্ছে না। স্যার ইউরিন এক্সামিনেশন, ইউরিন ফর আরএমই রুটিন এক্সামিনেশন, রুটিন এক্সামিনেশন। কি ফাইন্ডিংস তুমি এক্সপেক্ট করো? তুমি প্রত্যেকটা ইন্টারপ্রিটেশন বলে যাবে। জি স্যার, ইউরিন ফাইন্ডিং স্যার আমি স্যার প্রোটিন পেতে পারি, প্রোটিনিউরিয়া পেতে পারি। ইয়েস, প্রোটিনিউরিয়া পেতে পারি। আর কি পাবে? গ্লাইকোসিউরিয়া, এরপরে স্যার গ্লাইকোসিউরিয়া পেতে পারি, ব্লাড কিটোন বডিজ পাওয়া যেতে পারে, ব্লাড গ্লুকোজ পেতে পারি, কিটোন বডি পেতে পারি। সরি স্যার, ইউরিন গ্লুকোজ পেতে পারি, ইউরিন গ্লুকোজ পেতে পারি, এরপরে স্যার কিটোন বডি পেতে পারি। তাহলে একটা সিম্পল ইউরিন এক্সামিনেশনে ইউ ক্যান গেট লটস অফ ইনফরমেশন। একটা তো তুমি দেখলে যে ওখানে ইউরিন সুগারটা দেখলে, তারপরে তুমি ওখানে যদি তোমার কিটোন বডি থাকে কিটোন বডি দেখলে, মাইক্রোস্কোপি করেও তো তুমি সেখানে যদি তার নেফ্রোপ্যাথি থাকে তাহলে তো তুমি সেখানে মানে ইউ ক্যান গেট দ্য কাস্ট, এতে কাস্ট পেতে পারো এবং আদার্স গুলো মাইক্রোস্কোপিতে ইউ ক্যান গেট ইট। তাহলে এখান থেকে তুমি কিন্তু একটা ইনফরমেশন পেতে পারো। এখন ইউরিনে যদি প্রোটিনিউরিয়া বেশি থাকে তখন তোমাকে নেক্সট স্টেপে তখন কি করা উচিত? অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও করব, এসিআর করব স্যার। এটা করবে প্লাস হচ্ছে 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিনটা করবে। আর যদি তুমি এখানে প্রোটিনিউরিয়া পাচ্ছ না, ওই যেটা বললে, কিন্তু তুমি সাসপেক্ট করতেছো নেফ্রোপ্যাথি হবে, তখন ইউ ক্যান ডু দা মাইক্রো ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন। তখন তুমি সেটাতে যাবে। মাইক্রো অ্যালবুমিন আমরা কখন বলি, কোন লেভেলে আমরা বলি যে মাইক্রো অ্যালবুমিন, এবং এটা রুটিনলি কেন রুটিন ইউরিন এক্সামিনেশনে কেন পাওয়া যায় না? স্যার রুটিন এক্সামিনেশনে পাওয়া যায় না। ইট ইজ দ্য মাইক্রো অ্যালবুমিন ইজ কল্ড দ্য ইউরিন protein level, urine albumin level beyond the level of deep stick পজিটিভ। ডিপ স্টিকের বাইরে স্যার পাওয়া যায়, যেমন 3.5 টু মেলের ক্ষেত্রে 3 থেকে 3 এবং ফিমেলের ক্ষেত্রে 3.5 টু 30 মিলিগ্রাম পার মিলিমোল যদি স্যার আমরা পাই, তখনই আমরা স্যার এটা মাইক্রো অ্যালবুমিন। হ্যাঁ, রাফ হিসাব করলে তুমি 30 টু 300 মিলিগ্রাম পর্যন্ত যদি হয় তাহলে সেটা কিন্তু তুমি ডিপ স্টিক টেস্টে হোক অথবা ইউরিন যে আমরা যেটা করি অ্যালবুমিন যেটা দেখি সেখানে ইউ ক্যান নট গেট ইট, সেটার জন্য তোমাকে সেপারেটলি মাইক্রো অ্যালবুমিন দেখতে হবে। এবং এরপরে তুমি যেটা বললা যে অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, সেটা তুমি দেখো এগুলো, তারপর ক্রিয়েটিনটা দেখো যে ফার্দার স্ট্যাটাসটা কি আছে, এরপরে বাকিটা করো। এখন আসলে তোমার কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস দেখার জন্য কি করবে? হোয়াট উইল ইউ ডু? কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস দেখার জন্য আমি করব স্যার একটা ইসিজি করব। আচ্ছা, একটু লাউডলি বলো, আমরা কিন্তু আমরা একটা ইসিজি করব। यस, ইসিজি করব, লিপিড প্রোফাইল করতে পারি আমরা স্যার। এরপরে স্যার আর লিপিড প্রোফাইল, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এন্ড টেস্ট এক্সরে, এক্সারসাইজ। আর কি করবে স্যার? বিএনপি করতে পারি, বিএনপি অ্যান্টিপ্রোবিন। সেটা নির্ভর করবে তোমার প্রেজেন্টেশনের উপরে। তাহলে এখানে প্রথম যেটা তুমি একটা ইসিজি করবে, ইসিজি কি এক্সপেক্ট করো? হোয়াট ডু ইউ এক্সপেক্ট ইন ইসিজি? ইসিজিতে স্যার আমি এক্সপেক্ট করি এখানে ইসকেমিক হার্ট ডিজিজের কোনো ফিচার পেতে পারি, এলপিএইচ পেতে পারি, ইসকেমিক হার্ট ডিজিজের কোনো ফিচার পেতে পারি। রাইট, ইসকেমিক হার্ট ডিজিজ পেতে পারো, অথবা যদি সাথে হাইপারটেনশন থাকে লেডম্যান হাইপারট্রফির ফিচার গুলো পেতে পারো, অথবা আদার কোনো অ্যারিথমিয়া যদি থাকে অ্যাসোসিয়েটেড সেটা পেতে পারো। তারপরে ইসিজির পরে তুমি কি করবে? লিপিড প্রোফাইল বলছি স্যার। লিপিড প্রোফাইল, এটা সব সময় লিপিড প্রোফাইল এভাবে না বলে বলবে ফাস্টিং লিপিড প্রোফাইল। ইয়েস, ফাস্টিং লিপিড ইন্টারপ্রিটেশন কি হবে? হোয়াট শুড বি দ্য ইন্টারপ্রিটেশন? ফাস্টিং লিপিড প্রোফাইল স্যার ইন্টারপ্রিটেশন স্যার সেরাম কোলেস্টেরল স্যার বেশি থাকে, কেজি বেশি। আচ্ছা, এখানে যদি তোমার টার্গেট যদি আমি বলি যে একটা ডায়াবেটিক পেশেন্টে হোয়াট শুড বি দ্য টার্গেট লিপিড প্রোফাইলে, যদি আমি ট্রিটমেন্টের একটা টার্গেট আমরা এই করে থাকি, সে কি টার্গেট আমরা এখানে মানে এই করব? টোটাল কোলেস্টেরলের কত টার্গেট হবে, এলডিএল এর টার্গেট কত হবে, এইচডিএল এর টার্গেট কত হবে, ট্রাইগ্লিসারাইডের টার্গেট কত হবে? টোটাল টার্গেট স্যার ট্রাইগ্লিসারাইড 350 এর উপরে থাকলে আমরা ট্রিটমেন্ট দিব।
আচ্ছা না এটা তোমাকে স্পেসিফিক বলতে হবে, এটা বক্সে আছে স্যার এলডিএল লেস দেন 100 টোটাল কোলেস্টেরল লেস দেন 200 টিজি লেস দেন 150 একজন এনিওয়ান স্যার টার্গেট স্যার টিজি স্যার আমরা টিজি রাখতে পারি 180 মিলিগ্রাম পার ডে। এরপরে স্যার টোটাল কোলেস্টেরল যেটা 190 রাখতে পারি স্যার। এছাড়া স্যার এলডিএল যেটা এটা রাখতে পারি 70 মিলিগ্রাম পার মিলি। আচ্ছা ঠিক আছে, এটা আমি এটা মানে তোমার এই কোশ্চেনের বাইরে সেটাকে মানে এই কোশ্চেনটা জানতে চাইলাম, সেটা হচ্ছে টোটাল কোলেস্টেরল উইল বি লেস দেন 200 মিলিগ্রাম পার ডিএল। এলডিএল এর টার্গেট, এরপর নেক্সট এলডিএল যদি তোমার অন্য কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে লেস দেন 100, কিন্তু তার যদি কার্ডিওভাস্কুলার অথবা যদি সেরিব্রোভাস্কুলার কোনো ডিজিজ থাকে তাহলে ইট উইল বি লেস দেন 70। আর তোমার ট্রাইগ্লিসাইডের টার্গেট হবে লেস দেন 150 মিলিগ্রাম পার ডিএল। এইচডিএল এর টার্গেট হবে মোর দেন 50 মিলিগ্রাম পার ডিএল। এখানে আবার কথা আছে, যদি তোমার ট্রাইগ্লিসারাইড যদি ইন বিটুইন 150 টু 500 থাকে তাহলে কি তুমি ট্রিটমেন্ট করবে? লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে সেই সময়, যেটা আন্ডারলাইং ডিজিজ শুড বি ট্রিটেড। নো, এখানে তুমি ড্রাগ ট্রিটমেন্টে যাবে না, কিন্তু ইফ ইট ইজ মোর দ্যান 500 মিলিগ্রাম পার ডিএল তখন আমি স্যার ট্রিটমেন্ট করতে হবে। তখন তুমি কোন ড্রাগটা চুজ করবে? ওই ট্রাইগ্লিসারাইড যদি তখন বেশি থাকে ফেনোফাইব্রিন, ফেনোফাইব্রিন, আর ইন জেনারেল কিন্তু স্ট্যাটিনস। কিন্তু যখন টিজিটা হাই থাকবে তখন তুমি ফেনোফাইব্রিনে চলে যাবে। তাহলে দেখো আমরা লিপিড প্রোফাইলের সাথে এই করবো তো একটা পারপাসের জন্য, এই জিনিসগুলো মাথায় রাখবো। এরপরে ইকো করবে, ইকোতে কি পাবে? হাউ ডু ইউ এক্সপেক্ট ইন ইকোকার্ডিওগ্রাফি? স্যার নিউরোভেন্ট্রিকুলার হাইপারট্রফি পেতে পারি আমরা। ইয়েস, আর কি পাবে? ওয়াল মোশন অ্যাবনরমালিটি থাকতে পারে স্যার। ইয়েস, তাহলে একটা রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনরমালিটি এটা ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। কারণ ইজেকশন ফ্র্যাকশনটা ভেরি ইম্পর্টেন্ট। কেন? যদি 50% এর নিচে আসে তাহলে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে এই পেশেন্টগুলো ভবিষ্যতে হার্ট ফেলিওর ডেভেলপ করবে। এরপরের স্টেজে তুমি কি করবে? যদি পেশেন্টের ওই যে আরেকজন যে বললে যে প্রো বিএনপি বা করবে, যদি তুমি দেখো সাসপেক্ট করো ইফ দেয়ার ইজ অ্যাকুইট লেফট হার্ট ফেলিওর, তখন তুমি ইউ উইল গো ফর বিএনপি, প্রো বিএনপি, সেখানে চলে যাবে। এরপরে ফাইনালি কি করতে পারো? এনজিওগ্রাম। এনজিওগ্রাম হচ্ছে ফাইনালি সে তার স্ট্যাটাস দেখার জন্য, এটা কি করোনারি ভেসেল ডিজিজ আছে কিনা, ট্রিপল ভেসেল নাকি ডাবল ভেসেল ডিজিজ আছে, অথবা এসের জন্য। আর কেউ যদি তোমার শুধু সিম্পলি করোনারি এনজিওগ্রাম যদি ইনভেসিভ প্রসিডিউর না যেতে পারে তাহলে অন্য অপশন আছে। অন্য অপশন কি আছে? সিটি এনজিওগ্রামের তোমার কি ওখানে ইন্টারপ্রিটেশন কি? এনিওয়ান? সিটি এনজিওগ্রামের নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা ভালো, যদি ওখানে কিছু নাই ক্যালসিফিকেশন দেখি তো। হ্যাঁ, ক্যালসিফিকেশন স্কোর, এখানে ওখানে হচ্ছে ক্যালসিয়াম ডিপোজিটের স্কোর দেখে সাধারণত ইন্টারপ্রিটেশন করা হয়। যদি ওখানে রিপোর্ট এরকম আসে যে সিটি এনজিওগ্রামে ওকে কোনো কিছু নাই, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা এটা বেটার। কিন্তু পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু যদি হয়, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু ইজ লেস, তার হয়তো ক্যালসিয়াম স্কোর দেখে ওখানে বললো যে হয়তো ন্যারোইং 50%, 60%, তাহলে কিন্তু সেটা কিন্তু তোমাকে ওইটার উপরে রিলাই করা যাবে না, সেই জন্য কিন্তু করোনারি এনজিওগ্রাম করতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর ওয়াল মোশন অ্যাবনরমালিটি থাকলে আরো কিছু স্ক্যান আছে, তখন ইউ উইল ডু ইট অ্যাজ এন ইন্টার্নিস্ট। আমাকে এতটুকু জানলেই মানে হবে। এখন ইয়েতে ইকোতে স্যার আমরা মানে অ্যাওর্টিক ভালভ ডিজিজটাও দেখবো না? কারণ এর সাথে তো অ্যাওর্টিক ভালভ, সেটা তো তুমি দেখবেই। এখন অ্যাওর্টিক ভালভ ডিজিজের ভিতরে এখানে তো যদি ভালভুলার সাথে যদি তোমার কোনো থাকে, বিশেষভাবে একটু এল্ডারলি পেশেন্টে অ্যাওর্টিক স্ক্লেরোসিস থাকে, সেটা তুমি দেখতে পারো। কিন্তু আর ভালভুলার ডিজিজ যদি অ্যাসিড থাকে তাহলে তো দেখবেই। কিন্তু আমার এখানে পারপাসটা হচ্ছে তুমি যেটা বললে যে ওয়াল মোশন অ্যাবনরমালিটি কতটুকু আছে, এটা কি ইনফেরিয়র ওয়াল, এটা কি অ্যান্টেরিয়র ওয়াল, এবং আমার ইএফ কতটুকু আছে, এই দুইটা আমি এখানে বেশি দেবো। আরটা হইতেছে তোমার ওয়াল থিকনেস এবং সেপ্টাম থিকনেস কতটুকু আছে, এই কয়েকটা জিনিস এই পারপাসে হলে আমাদের জন্য এনাফ। এখন আসো তোমার থার্ড কোশ্চেন। স্যার এখানে কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস সেসব এই পেশেন্টের আমাদের অটোনমি ডিসফাংশন থাকতে পারে, তাহলে স্পেশালি সেই টেস্টগুলো আমি করতে পারি কিনা?
যেমন হার্ট রেট এন্ড ব্লাড প্রেসার রেসপন্স টু সাস্টেন হ্যান্ড গ্রিপ অথবা এমআইজি স্ক্যান এগুলো করতে পারি কিনা, যেহেতু অটো ইমিউন ডিসফাংশন থাকতে পারে পেশেন্টে, যেহেতু ডায়াবেটিক পেশেন্ট। রাইট, নাম্বার 1। আর স্যার কিডনি ক্ষেত্রে স্যার এখানে কি রেনাল স্ট্যাটাস দেখার জন্য আমরা ইজিএফআর করতে পারি কিনা, বা কটকপ বলিকশন এগুলো দেখে আমি ইজিএফআর কত কমলো কিনা দেখতে পারি কিনা? রাইট, তোমার রেনাল ফাংশন স্ট্যাটাসে ক্রিয়েটিনিন যদি তোমার বেশি হয় বা তুমি যদি চিন্তা করো, কারণ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ ইজ ডায়াবেটিস মেলিটাস, সেক্ষেত্রে তোমাকে ইজিএফআর অবশ্যই করতে হবে। ইভেন কিছু কিছু ড্রাগ আছে যেখানে ইজিএফআর 30 নিচে নামলে সেখানে কিন্তু আমরা, এটা আমরা আসতেছি পরে, মানে এখানে আসতেছি, সেখানে ইউ উইল ডু দ্য ইজিএফআর, সেখানে কিন্তু এটা অবশ্যই করবে। আর ওখানে যদি তুমি সাসপেক্ট করো যে এই সমস্ত পেশেন্ট অটোনমিক মানে থাকতে পারে, তাহলে কিন্তু ইউ ক্যান ডু ইট, এটা করতে পারো। আচ্ছা, এরপরে কোশ্চেনে আমরা চলে যাই। এরপরে তোমার আসতেছে মেনশন টু প্রিন্সিপালস অফ থেরাপি টু প্রিভেন্ট দ্য মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনস। তুমি কি কি প্রিন্সিপাল এখানে ফলো করবে, এটা জাস্ট আমি আউটলাইনটা বললেই হবে। স্যার স্ট্রিক্টলি কন্ট্রোল অফ ডক্টর দেবদাস বলেন। স্যার কন্ট্রোল অফ স্ট্রিক্টলি কন্ট্রোল অফ ডায়াবেটিস উইথ ইনসুলিন। Yes. Control of hypertension. And control of hypertension by ARB or ACE inhibitor. আচ্ছা, তাহলে এখানে দুইটা প্রিন্সিপাল যদি আমরা বলি, তুমি রাইটলি বলেছো, একটা স্ট্রিক্ট কন্ট্রোল অফ ডায়াবেটিস মেলাইটাস উইথ ইনসুলিন বাই, সেটা বেজাল বোলাস হতে পারে অথবা আদার মিনস হতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে স্ট্রিক্ট কন্ট্রোল অফ হাইপারটেনশন এন্ড ডিসলিপিডিমিয়া, এটা তোমাকে কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু তুমি ফার্দার যে প্রোগ্রেশনটা সেটা প্রিভেন্ট করতে পারবে। এখানে আমরা পরে আসতেছি, মেনশন 2 drugs that will slow the progression of diabetic nephropathy. ACE inhibitor and ARB. আচ্ছা, এখন আমাকে বলো, আমি যদি ইন্টারেক্টিভে যাই তখন বলবো যে ACE inhibitor কিভাবে এখানে নেফ্রোপ্যাথি তোমার ডিলে করে। What is the mechanism of action here? By decreasing the interglomerular pressure by dilating the efferent arteriole. Very good. Right answer. কারণ এখানে যে ভ্যাসোকনস্ট্রিকশন যেটা থাকে এফারেন্ট আর্টারিওলে, সেটাকে ডাইলেট করে, তাহলে ইন্ট্রাগ্লোমেরুলার প্রেসারটা যদি কমে যায় তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কমে যাবে। হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কমলে তাহলে কিন্তু প্রোটিন যে ফিল্ট্রেশনটা সেটা কমে যাবে। ইন দিস ওয়ে ইট ডিলেস অর স্লোজ দ্য প্রোগ্রেশন অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। Very rightly you have answered this question. Okay, এখন দেখো শেষ যে কোশ্চেনটা, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা উপরে কিন্তু এখন ট্রিটমেন্ট মডালিটি অনেক চেঞ্জিং। মেনশন 2 group of drugs that will reduce the weight and prevents cardiovascular and diabetic complication. The metformin or empagliflozin. এটা GLP-1 এর লগ, GLP-1 আচ্ছা, এখানে দেখেন, এখানে মেটফর্মিন হচ্ছে কিন্তু ওয়েট নিউট্রাল। Metformin actually it does not reduce the weight, কিন্তু it is a very important drug, first line drug in type 2 diabetes mellitus. তারপরে ইনসুলিন কি ওয়েট রিডিউস করে? না স্যার, গেইন করে, increases the weight. সালফোনিলুরিয়া কি ওয়েট রিডিউস করে? গেইন করে স্যার, ওয়েট গেইন করে। তাহলে এখানে মেইন ড্রাগস হচ্ছে দুটো, GLP-1 SGL2 ইনহিবিটর। এখন এখানে আমি যদি ইন্টারেক্টিভে চলে যাই, তাহলে এখানে আপনাকে এখন অ্যান্সার করতে হবে যে এই SGL2 ইনহিবিটর মেকানিজম অফ অ্যাকশন এবং এটা কার্ডিওভাস্কুলার, রেনাল কিভাবে এটাকে ইমপ্রুভ করে। দেখি একজন অ্যান্সার করেন তো। SGL2 ইনহিবিটর স্যার টিউবুলে কাজ করে, প্রক্সিমাল টিউবুলের 90% গ্লুকোজ অ্যাবজর্পশনের জন্য SGL2 রিসেপ্টরটা রেসপন্সিবল। এখানে স্যার যদি SGL2 ইনহিবিটর আমরা ইউজ করি, তো সেখানে দেখা যাবে স্যার গ্লুকোজটা কমে আসছে। স্যার গ্লুকোজ হচ্ছে একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, যখন সে আসবে তখন সে স্যার ওয়াটার নিয়ে আসবে। এবং দেখা যাচ্ছে যে যদি প্রোপেনসিটি থাকে স্যার হার্ট ফেলিওরের, তো সেক্ষেত্রে হার্ট ফেলিওরের প্রোপেনসিটিটাও রিডিউস করবে স্যার। হ্যাঁ,
তাহলে এখানে সাধারণত গ্লুকোজ অ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশনটা যদি আমরা চিন্তা করি, গ্লুকোজ তো ফিল্টার হয়ে চলে যায়, মানে এসে দিয়ে রানার টিউবুলে চলে যায়। 90% অ্যাবজর্ব করে প্রক্সিমাল টিউবুল দিয়ে, আর 10% ডিস্টাল টিউবুল দিয়ে। তো এখানে এটা সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট ইনহিবিটর। তাহলে প্রক্সিমাল টিউবুলের এই গ্লুকোজ রিঅ্যাবজর্পশন যেটা আছে সেটা ইনহিবিট করে। তার জন্য যেটা তুমি বললে যে অসমোটিক ডায়োডোসিস করে, এবং সাথে সাথে তার টোটাল ব্লাড প্রেশারটা কিন্তু সেখানে কমায়, হার্ট ফেলিউরকে সে কমায়। এই জন্য এটাই একমাত্র ওরাল ড্রাগ দ্যাট হ্যাজ দ্য কার্ডিওভাস্কুলার বেনিফিট, মানে রেনাল ফাংশন ডিটোরিয়েশন এটা কিন্তু কমাচ্ছে, প্রোভাইডেড তোমাকে কখন তুমি এই যে ইজিএফআর কত নিচে নামলে ইউ ক্যান নট ইউজ দ্য এসজিএলটি ইনহিবিটর 45 it will be 30 less than 45 হলে তোমাকে কমাই দিতে হবে, ডোজটা একটু কমাতে হবে। স্যার এই জিনিসটা কি স্যার মেটফর্মিনের জন্য আছে এই রুলসটা? না, এটা এখানকার জন্য এটা অ্যাপ্লিকেবল। মেটফর্মিন আছে কিন্তু এটার জন্য কোশ্চেন ছিল স্যার যে যখন যে এই আপনার 4 নাম্বার কোশ্চেনটা যে মেনশন 2 ড্রাগস দ্যাট উইল স্লো দ্য প্রোগ্রেশন অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তাহলে স্যার সেই ক্ষেত্রে আমরা 1 নাম্বার মানে এসি ইনহিবিটর অর এআরবি, আর 2 নাম্বার এসজিএলটি2 ইনহিবিটর দিতে পারো, এভাবে দিতে পারি যে পাশে লিখে দিলাম যে প্রোভাইডেড ইজিএফআর লেস দেন 30। Yes, you can put SGLT inhibitor in question 4. Yes, you can put. তাহলে এখানে কিন্তু তোমাকে তাহলে এখানে ক্রিয়েটিন ক্লিয়ারেন্স একটা ইম্পর্টেন্স আছে, যে এটা 30 নিচে হলে তখন তোমাকে মানে বাদ দিতে হবে, আর যদি স্টেজ ওই 3A-B তে থাকে তখন ডোজটাকে একটু কমাতে হবে। আরেকটা গ্রুপ অফ ড্রাগ যেটা এখন ওয়ার্ল্ডে কিন্তু এখন দেখো এই দুইটা গ্রুপের ড্রাগ কিন্তু এখন ডায়াবেটিক ম্যানেজমেন্টে কিন্তু লিডিং চলে যাচ্ছে। আরেকটা যেটা আমরা বললাম যেটা হচ্ছে GLP-1 অ্যাগনিস্ট, এটার মোড অফ অ্যাকশনটা কেমন, মেকানিজম অফ অ্যাকশন এনিওয়ান? কে ক্যান্সার করবে মেকানিজম অফ অ্যাকশন? এটা কি ইনক্রিটিং ইফেক্টের মতো কাজ করে স্যার? এটা ইনক্রিটিং মাইমেটিক্স, এটা তো বলাই হয়। কিভাবে এটার মোড অফ অ্যাকশন এবং এটা মেকানিজম অফ অ্যাকশন প্লাস কি কি ইফেক্ট আছে এটা, কেন এটা ওয়েট কমাচ্ছে? Sir, it delayed the gastric emptying. Yes. And reduce the appetite, sir, by acting on the hypothalamus. আরো অনেকগুলো কাজ আছে কেমন, এবং এটা হচ্ছে দেখো যে এই একমাত্র ড্রাগ, এটা কিন্তু হাইপোগ্লাইসেমিয়া করে? No sir, it has no effect on hypoglycemia. হ্যাঁ, কিন্তু গ্লুকোজ স্টিমুলেশন থাকলে সেখানে কিন্তু ইনসুলিন রিলিজ করবে, কিন্তু it does not cause any hypoglycemia like that of insulin, এটা মধ্যে করবে না। তাহলে এটা কিন্তু তোমাকে এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেজন্য এই দুইটা গ্রুপের ড্রাগ তোমরা যখনই ইউ উইল গেট মানে এখন তো ইন্টারেক্টিভ ভাইভাতে আমরা এইগুলো কিন্তু ডিটেইলসে চলে যাব, এই বিষয়ে SGLT ইনহিবিটর, তারপরে তোমার GLP-1 অ্যাগনিস্ট, এগুলোর উপরে। কিন্তু স্টিল মেটফর্মিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। যে কোনো টাইপ 2 ডায়াবেটিসে আমরা প্রথমেই কিন্তু কি করব, মেটফর্মিনকে চুজ করব, এরপরে তুমি বাকিটাতে এখন আমরা DPP-4 ইনহিবিটর। ইভেন এখানে এই পেশেন্টে যে তোমার DPP-4 যে এনজাইম আছে সেটাও কিন্তু GLP-1 অ্যাগনিস্ট কিন্তু সাধারণত ইনহিবিট করে যাতে তার অ্যাকশনটা প্রলং করা যায়। এখন মানে হোয়াট আর দ্য টাইপস অফ GLP-1 অ্যাগনিস্ট, এটা তোমাদের জানা আছে যে মানে কি কি টাইপস আছে, কতদিনে ইউ ক্যান ইউজ ইট? ডেইলি ইনজেকশন, উইকলি ইনজেকশন স্যার। হ্যাঁ রাইট, ডেইলি আছে, এখানে 12 আওয়ারলি আছে, ডেইলি আছে, উইকলি আছে। তো দেখো এইটার উপরে কিন্তু এখন বেশি বেশি কিন্তু রিসার্চ হচ্ছে এবং আরো প্রলং করা যায় কিনা সেটা দেখা হচ্ছে। তাই ইট ইজ এ ভেরি গুড চয়েস। কিন্তু একমাত্র ওরাল ড্রাগ that reduces the weight, that has the cardiovascular benefit as well as the renal benefit, that is SGLT inhibitor. SGLT inhibitor এর সাইড ইফেক্ট কি আছে, কন্ট্রাইন্ডিকেশন কি আছে কিছু বলবে? increased genital infection sir, genital infection, ইউগ্লাইসেমিক ডায়াবেটিক টেস্ট করতে পারে। ডায়াবেটিক না মানে এটা ল্যাকটিক অ্যাসিডোসিসে কিছুটা এই করবে। তবে যেটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা, কারণ genital infection এক্সক্রিট হয়ে যাচ্ছে ইউরিন দিয়ে, তাহলে এটা ইনক্রিজ ইনসিডেন্স অফ ইউটিআই।
জেনিটাল ইনফেকশন খেয়াল করতে হবে, একটা ফাঙ্গাল ইনফেকশন, এই দুইটা কিন্তু বেশি হবে। তা এখানে সেজন্য যাদের তোমার রিপিটেড ইনফেকশন হচ্ছে তাদেরকে কি তুমি এসজিএলটি ইনহিবিটর দেবে? বিশেষভাবে যে সমস্ত ক্রনিক ইউটিআই আছে না স্যার দেয়া যাবে না, সেখানে দেওয়া যাবে না, এটা কিন্তু খেয়াল করতে হবে, কারণ এটা গ্লুকোজ ইজ এ ইম্পর্টেন্ট নাইডাস ফর ইউটিআই ইনফেকশনের জন্য। সেই জন্য ইউ ক্যান নট প্রেসক্রাইব এসজিএলটি ইনহিবিটর ইন ক্রনিক ইউটিআই অথবা রিকারেন্ট ইউটিআই, সেখানে ইউ ক্যান নট গিভ ইট। এবং তোমাকে যখন পেশেন্ট আসবে তখন তোমাকে জিজ্ঞেস করতে হবে তার এখানে কোনো তোমার ইউটিআই কোনো আছে কিনা, অথবা ভ্যাজাইনাল ইচিং আছে কিনা, বিশেষ মহিলাদের জন্য কোনো ডিসচার্জ আছে কিনা। ইউ হ্যাভ টু আস্ক অল দিস কোশ্চেনস এন্ড ইউ হ্যাভ টু ট্রিট দিস কন্ডিশন। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। জি স্যার। এখানে তো প্রায় 10টা হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো তাহলে a 55 years old taxi driver was admitted because of acute exacerbation of COPD. He used to smoke 30 pack a year. With treatment, he was improved. Answer the following questions. What lifestyle changes to be followed by the patient? এই পেশেন্টকে, যেহেতু সে ট্যাক্সি ড্রাইভার, স্মোকার, তাকে এখন তোমাকে যদি তাকে ভালো করতে হয়, তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। কিভাবে করবে? Change profession. At first, sir, counsel him to avoid smoking and change his sir profession, sir. হ্যাঁ, এটা সিম্পল মানে একটা কোশ্চেন, আমরা পরে আসতেছি। সেটা হচ্ছে যে একটা প্রথমেই তাকে স্মোকিং সিজেশনের জন্য বলতে হবে। সেকেন্ড ওয়ান যেটা তুমি বললে যে তার অকুপেশন চেঞ্জ করাটা, যেখানে বিশেষভাবে অ্যাভয়েডেন্স অফ ট্রিগার ফ্যাক্টরস, এয়ার পলিউশন যেখানে আছে, স্মোকি ডাস্ট এনভায়রনমেন্ট আছে, সেটাকে চেঞ্জ করতে হবে, নতুবা এটা ট্রিগার করবে। আরেকটা যেটা এখনকার জন্য বেশি দরকার সেটা হচ্ছে ইউজ মাস্ক। যখন সে ঘরের বাইরে যাবে তখন সে রেগুলার মাস্ক ইউজ করবে, এবং প্রপার ইউজ অফ মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস সিচুয়েশন। এই কয়েকটা তোমায় করতে হবে। এখন সেকেন্ড যে কোশ্চেনটা, এই যে আমি তাকে তো বললাম আপনি স্মোকিং সিজেশন করেন, এটাই কি এনাফ? হাউ উড ইউ হেল্প টু কুইট স্মোকিং? কিভাবে তাকে তুমি স্মোকিং বাদ দিতে বলবে? এটাকে কথাটা বোঝা যাচ্ছে না। আপনি কি কুইট করতে চান কিনা, তারপরে যদি সে রাজি হয় তারপরে তাকে যতবার ভিজিটে আসবে, কারণ তবে আপনি কুইট করতে চান কিনা আস্ক প্রত্যেক ভিজিটেই তাকে বলতে হবে যে আপনি কুইটে স্মোকিং এর যেই ক্ষতিকারক দিকগুলো আছে তাকে বিশদভাবে বর্ণনা করতে হবে। তারপরে সে তাকে সেন্সিটাইজ করার পরে সে যদি কুইট করতে চায় তারপর তাকে কুইটের ব্যাপারে হেল্প করতে হবে স্যার। তারপরে সে ড্রাগ থেরাপি দেওয়া যেতে পারে, নিকোটিন, চুইংগাম, তারপরে হচ্ছে স্যার বুপ্রিপিয়ন, সেভাবে স্যার হেল্প করতে পারে স্যার। 5As 5As, yes, 5As এর ভিতরে ask, advise, assess, assist and arrange follow up। এখানে তোমার যে আসলে তার উইলিং, প্রথমে হচ্ছে তার উইলিং ফোর্সটাকে কাজে লাগাতে হবে, যে আসলে সে চাচ্ছে কিনা। এবং তাকে ওই যে যেটা তুমি বললে যে তার এই যে টোব্যাকোর যে সমস্ত গুলা সাইড এফেক্ট গুলো আছে, তার এখানে কি কি ধরনের তোমার ডিজিজ হতে পারে, এগুলোর উপরে তাকে মানে ব্রিফ করা, মানে প্রপার কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধরো এখানে লাং ক্যান্সার হতে পারে, সিওপিডি বাড়তে পারে, তারপর ডিআইটি যে সমস্ত প্রবলেম গুলো আছে সেগুলো সবগুলো, এভরিথিং। ইভেন প্যাসিভ স্মোকিং এরও কি কি ইফেক্ট আছে, ইভেন প্রেগনেন্ট লেডি যারা আছে তাদের বাচ্চাদের উপরে কি ধরনের ইফেক্ট করবে, এই সম্বন্ধে কিন্তু এই বারবার ব্রিফ করতে হবে। এখন তোমাকে যদি সে যদি রাজি থাকে, যে সে অ্যাসেস করো যে তার একটা উইলিং ফোর্স হয়েছে টু কুইট দ্য স্মোকিং, তখন তোমাকে মেডিকেশন প্রেসক্রাইব করতে হবে আনলেস কন্ট্রাইন্ডিকেশন। এখন কি মেডিকেশন তুমি প্রেসক্রাইব করবে, যেটা তুমি বলেছো যে আমরা হয়তো তখন যে রিপ্লেস করতে পারি স্মোকিং উইথ, একটা হচ্ছে নিকোটিন, যদি এটা নেজাল স্প্রে আছে কোনো জায়গাতে, কোনো জায়গাতে ইনহেলার আছে, ভেরিনিক্লিন আর হচ্ছে বিপ্রেপাইন, অথবা নিকোটিন প্যাচ। প্রথমে তোমাকে নিকোটিন দিয়ে করতে হবে, কারণ নিকোটিনটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডিপেন্ডেন্সি এডিকশন তৈরি করে। সেই জন্য তোমাকে এখানে যে নিকোটিন প্যাচ, গাম, এগুলো দিয়ে করতে হবে। কত সময় লাগে সাধারণত এটার অ্যাকশনটা শুরু হতে? সাধারণত এনি আইডিয়া?
যে নিকোটিন প্যাচ দিলে বা দিলে বা কুইট করতে তোমার কত লাগবে? 6 to 12 weeks. এখানে ইনিশিয়ালি যে ক্রেভিংসটা, এই ক্রেভিংসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা 48 আওয়ার্স, 3 দিনে অনেক সময় তোমার করতে পারে। 1 উইকের ভিতরে যদি তুমি সে মোটামুটি ভাবে সে বাদ দিতে পারে তাহলে কিন্তু খুবই ফাইন। তখন হয়তো তোমাকে ওই যে প্রেসক্রিপশন উইথ নন নিকোটিনিক যে মেডিকেশন যেগুলো আছে, যেমন বিপ্রোপায়ন অথবা ওই যে বায়োনিসিলিন যেগুলো আছে সেগুলো তখন প্রেসক্রাইব করবে। কিন্তু তার আগে ওই যে 5 এর ফর্মুলা গুলো সেগুলো তোমাকে মানে ফলো করতে হবে। এবং এটা ভেরি ইম্পর্টেন্ট। নিকোটিনটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে, সেজন্য গ্র্যাজুয়ালি তাকে কনভিন্স করার পরে বাকিগুলোকে যেতে হবে। এখন তুমি আসো যে ডু ইউ অ্যাডভাইস দ্য পেশেন্ট ফর ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন অ্যাডভাইস করবে? ইয়েস স্যার। স্যার করব। জাস্টিফাই কেন করবে? স্যার সিওপিডি এর এক্সাজারবেশন তো ইনফেক্টিভ এক্সাজারবেশন বেশি হয় স্যার। আর রাইট, তাহলে এটা হচ্ছে টু প্রিভেন্ট দ্য ইনফেক্টিভ এক্সাজারবেশন অফ সিওপিডি। এখানে দেখো সিওপিডি তে ইনফেকশনটা কিন্তু অ্যাগ্রাভেটিং একটা ফ্যাক্টর। অন দ্য আদার হ্যান্ড অ্যাজমাতে কোনটা সাধারণত অ্যাগ্রাভেটিং এর জন্য ফ্যাক্টর? এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ওখানে পোলেন স্যার, ওখানে পোলেন এন্ড ভাইরাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন ওখানে। তাহলে এখানে হচ্ছে মেইনলি কিন্তু ইনফেক্টিভ টিপিস। এখন তুমি আসলে লাস্ট কোশ্চেন যেটার জন্য আমরা করেছি, হুইচ ভ্যাকসিন উড ইউ অ্যাডভাইস উইথ টাইমিং? কোন ভ্যাকসিনটা তুমি তাকে অ্যাডভাইস করবে? টাইমিংটা বলো। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তুমি 1 yearly আর নিউমোকক্কাল 5 yearly। নিউমোকক্কাল 5 yearly। এখন আসো, নিউমোকক্কাল কি লাইফ লং দেওয়ার কোনো সিঙ্গেল শটে লাইফ লং দেওয়ার কোনো ব্যবস্থা আছে? 13টা ওয়ান্স ইন আ লাইফ টাইম। স্যার নিউমোকক্কাল স্যার পিসিবি 13টা আমরা এখন দিয়ে তার 1 বছর। এর ডিফারেন্স কি? ওই যে তোমার 5 ইয়ার্স সাথে এই ভ্যাকসিনে কোনো ডিফারেন্স কি স্যার? এটা হচ্ছে যেগুলো কনজুগেট ভ্যাকসিন, যেমন নিমো 13 যেটা তুমি বললে, এটা কিন্তু কনজুগেট ভ্যাকসিন, সেটা কিন্তু লাইফ লং ওরা বলে। এটা এখন কতটুকু আছে বলা মুশকিল। আর বাকিটা সাধারণত 5 ইয়ারলি, সেগুলো সাধারণত পলিস্যাকারাইড ভ্যাকসিন, সেজন্য হয়তো এটা কম। স্যার পিসিবি 13টা স্যার এখন দিছে 1 বছর পরে স্যার পিএসবি 23 আমরা ইউজ করব স্যার, দিব স্যার। আচ্ছা আচ্ছা, কোনো ওরাল কোনো প্রিপারেশন আছে? এগুলো তো সব তো ইনজেক্টেবল ফর্ম। ওরাল প্রিপারেশন আছে? সাবলিঙ্গুয়াল কোনো প্রিপারেশন আছে? ব্যাকটেরিয়াল লাইসিড দিয়ে তৈরি করা ইসমিজেন নামে পাওয়া যায় ওটা। ইয়েস, এটা ব্যাকটেরিয়াল লাইসিড, এটা সাবলিঙ্গুয়াল প্রিপারেশন, এটা একমাত্র মানে ওরাল প্রিপারেশন। এবং সেটা ডোজও সাধারণত আমরা ব্রঙ্কাইটিসে আমরা মনে হয় দেই স্যার, না ইনফেক্টিভ এক্সারবেশন প্রিভেন্ট করার জন্য। হ্যাঁ, এটা প্রিভেন্ট করার দুটো ক্ষেত্রেই দেই, সিওপিডি এন্ড ব্রঙ্কাইটিস। হ্যাঁ, সেখানে ইউ ক্যান গিভ ইট। সেখানে হচ্ছে যে প্রতি মাসে 10টি করে ওরা বলে সাবলিঙ্গুয়ালি সেম ডেটে, এবং 3 মাসে সাধারণত। স্যার নামটা একটু কাইন্ডলি স্যার। ইসমিজেন, এখানে যেটা পাওয়া আছে ওই এখানে আমাদের দেশেও এটা আছে ইসমিজেন। এটা ব্যাকটেরিয়াল লাইসিড, এখানে এসে স্ট্রেপ্টোককাস থেকে শুরু করে স্টেফাইলো, হিমোফিলাস, ইনফ্লুয়েঞ্জা, আদার্স অনেকগুলো তোমার কয়েক বিলিয়ন এখানে ওই যে লাইসিড দিয়ে তারা এটা করেছে। তাহলে এটা এখানে আমাদের মেইন এটা হচ্ছে এই সিনারিওটা দেওয়ার, এটা হচ্ছে স্মোকিং কুইটিং প্রোগ্রামটাকে তোমাকে জানতে হবে। আর একটা হচ্ছে ভ্যাকসিনেশন, কেন তুমি অ্যাডাল্ট ভ্যাকসিনেশন সঙ্গে তোমার কি করতে হবে। এটা ইন্টারেক্টিভে গেলে আমরা তখন এখানে আরো ডিটেইলসে যাব। এখন আসো এটা একটু দেখো, এটা হচ্ছে একটা করোনারি অ্যাঞ্জিওগ্রাম। এখানে দেখো যে এখানে যে রাইট করোনারি আর্টারি মিড সেগমেন্টে প্রায় 100% অক্লুশন। কেমন? এখানে প্রক্সিমাল লেফট এন্ট্রি ডিসেন্ডিং এর এটা 99, আমরা ধরো 90% বললাম, 90%। আর নন ডমিনেন্ট লেফট সার্কামফ্লেক্স ব্রাঞ্চে হচ্ছে 20%। কেমন? এই একটা ছবি। এখন আমি সিনারিওতে চলে যাচ্ছি, এটা আগেই দেওয়া হয়ে গেছে। A 51 years old male diabetic, hypertensive and ex-smoker presented with severe central chest pain with sweating. Coronary angiogram was done 10 hours after the onset of chest pain. Study the diagrammatic sketch of the coronary arteries and answer the following question. এটা আমরা অস্পিত দিতে পারি, এই কোশ্চেনটা ইউ ক্যান পুট ইন দ্য অস্পি।
কেমন? এখন আমরা যেটা দেখলাম এখানে প্রথম যে কোশ্চেনগুলো আছে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এনজিওগ্রাম যেটা আমরা দেখলাম, দেখেছো নাকি আবার এনজিওগ্রামের উপর ভিত্তি করে ডাবল ডাইভেসেল করোনারি আর্টারি ডিজিজ, ট্রিপল ভেসেল ডিজিজ। তাহলে প্রথমে বলো এটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, সাথে বলো ট্রিপল ভেসেল। কেন ট্রিপল ভেসেল বললে? ট্রিপল ভেসেল কেন বললে? স্যার এলএডি, লেফট সার্কামফ্লেক্স এন্ড রাইট করোনারি আর্টারি। রাইট, তার মধ্যে সবচেয়ে এলএডি দুইটা ব্রাঞ্চ এবং রাইট করোনারি। এলএডি ওটা লেফট সার্কামফ্লেক্স এর নন ডমিনেন্ট ব্রাঞ্চটা এখানে খুব কম, 20% বলেছি, আর এখানে বলেছি যে এলএডি 90%, আর এখানে বলছে 100% অক্লুশন। এবং পেশেন্ট আসছে কত সময় পরে? আফটার 10 আওয়ার্স আফটার দ্য অনসেট অফ চেস্ট পেইন। এখন নেক্সট কোশ্চেনে চলে যাও, হোয়াট চেঞ্জেস ডু ইউ এক্সপেক্ট ইন ইসিজি? ইসিজি তুমি কি কি চেঞ্জ আশা করো? আচ্ছা, নতুন কেউ হলে ভালো, ওরা তো কয়েকজন অ্যানসার করতেছে। মার্ক দেখো তো নতুন কাউকে পাচ্ছেন? যারা অলরেডি অ্যানসার করেছে তাদেরকে বাদ দিয়ে নতুন কাউকে একটু সিলেক্ট করো। স্যার এসটি এলিভেশন হতে পারে স্যার। না, এটা তুমি স্পেসিফিক্যালি বলতে হবে এসটি এলিভেশন কোথায় হবে, কোন লিডে হবে, এবং আর কি কি চেঞ্জ থাকবে। শুধু একটা দিয়ে বললে তো হবে না স্যার। দেয়ার মে বি স্যার একজন কে বলছো সেটা নাম বলো, নাম বলে তারপরে এই করো। ডক্টর রহমত আপনি বলেন। স্যার এসটি এলিভেশন হবে চেস্ট লিডে V1 to V4 এবং ইনফিরিয়র লিড গুলোতে মানে 2-3 ABF এ এসটি এলিভেশন থাকতে পারে উইথ টিন ভার্সন, এবং দেয়ার মে বি অ্যাপিয়ারেন্স অফ কিউ ওয়েভ। হ্যাঁ, কিউ আসতে। আচ্ছা, এখন তুমি আবার ছবিটা আমি দেখাই। এটা তো রাইট করোনারি আর্টারি মিড সেগমেন্ট ইনভলভ করেছে 100%। এই পেশেন্টেরই যদি প্রক্সিমাল সেগমেন্ট ইনভলভ করে, প্রক্সিমাল সেগমেন্ট যদি ইনভলভ করে, সে উপরের দিকে যদি থাকে, তখন তুমি এডিশনাল আর কোথায় কোনো চেঞ্জ পাবে? স্যার কন্ডাকশন অ্যাবনরমালিটি থাকবে। হ্যাঁ, এটা হতে কেন কন্ডাকশন অ্যাবনরমালিটি থাকবে বলো? স্যার এসএ নোড ইনভলভমেন্ট, সাপ্লাইতে এসএ নোডে এখান থেকে আসতে পারে, এটা আর আর কিছু চেঞ্জ হবে? স্যার আরবি ইনফেকশন থাকতে পারে, মেডিকেল ইনফেকশন থাকতে পারে। একজনের কথা বলে। ডক্টর শামীম আজাদ আপনি বলেন, ডক্টর শামীম আজাদ আপনি বলেন। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যদি প্রক্সিমাল, এখানে আমরা তো ভাগ করে নেই প্রক্সিমাল সেগমেন্ট, মিড সেগমেন্ট, ডিস্টাল সেগমেন্ট। প্রক্সিমাল সেগমেন্ট যদি ইনভলভ হয়, একটা তুমি বলছো যে কন্ডাকশন অ্যাবনরমালিটি, ইয়েস দ্যাট ক্যান বি। আর কি হতে পারে? ডক্টর শামীম আজাদ আরবি ইনফেকশন হতে পারে। আরবি ইনফেকশনে তুমি চেস্ট লিড কোথায় তুমি করবে, লিড প্লেস করবে, এবং কোথায় চেঞ্জটা পাবে? স্যার রাইট সাইডের চেস্ট লিড করব। স্যার রাইট সাইডে কোন কোন এটা করবে? স্যার রাইট সাইডে এখানে এই জিনিসটা খেয়াল করো। এখানে দেখো ডিস্টাল সেগমেন্টে কিন্তু আমাদের ইনফিরিয়র সারফেসে করতেছে, সাপ্লাই করতেছে। প্রক্সিমাল সেগমেন্ট যদি করো তাহলে এটা রাইট ভেন্ট্রিকল সাপ্লাই করতেছে, সাথে এসএ নোডকে সাপ্লাই করতেছে। এরপরে হয়তো এখানে ডিস্টাল সেগমেন্ট থেকে আবার এবি নোডও যাচ্ছে। এবি নোড যদি ইনভলভ হয় তাহলে কিন্তু ওখানে কন্ডাকশন অ্যাবনরমালিটি সেখানে হতে পারে, এবং এখানে হয়তো অ্যারিথমিয়া থাকতে পারে। তাহলে এটাও কিন্তু তুমি এই ফাইন্ডিংস এর সাথে ইউ ক্যান গেট। এখন আসো আমাদের পরের কোশ্চেনটাতে, হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল অ্যাডভাইস টু অ্যাসেস দ্য পেশেন্ট? তুমি এখন এরপরে কি কি তোমার করবে? ডক্টর মাইদুল ইসলাম আপনি বলেন। স্যার একটা ইসিজি করব, তারপর স্যার ইকোকার্ডিওগ্রাম তো আমি আগে এসে বলে ফেলছি। আর ফার্দার কি করবে? ফার্দার সাথে কি বলে ফেলছি, ট্রোপোনিন আই। তুমি সাথে সাথে ইন্টারপ্রিটেশন বলে যাও। ট্রোপোনিন আইতে কি পাবে? ট্রোপোনিন আই উইল বি রেজড, ইয়েস। তারপর স্যার ইকোকার্ডিওগ্রাম কি এক্সপেক্ট করো? হোয়াট ডু এক্সপেক্ট? ইনফিরিয়র ওয়াল মোশন। আর কি দেখবে? ওয়াল মোশন অ্যাবনরমালিটি ছাড়া স্যার ইজেকশন ফ্র্যাকশন দেখব। ইজেকশন ফ্র্যাকশন, ইয়েস, মোস্ট ইম্পর্টেন্ট অলসো। থ্রম্বাস থেকে সেটা দেখব স্যার। ইয়েস ইউ ক্যান ডু ইট। আর কি করবে? স্যার একটা চেস্ট এক্সরে করব। চেস্ট এক্সরে কেন করবে? স্যার তার প্রিভিয়াস যদি কার্ডিওমেগালি থাকে, অর্থাৎ হাইপারটেনসিভ যদি থাকে, সেক্ষেত্রে আমি স্যার কার্ডিওমেগালি পেতে পারি।
কার্ডিওমেগালি দেখার জন্য তো তুমি ইকো করে ফেলছো, সেখানে চেস্ট এক্সের দরকার আছে। আচ্ছা স্যার ওগুলো এটার সাথে বলা এই আগে স্যার সিনারিওর সাথে একটু মেটাবলিক কজ লাগে দেখবো না স্যার, যেমন আরবিএস তারপর লিপিড প্রোফাইল গ্রাম সেটা ক্রিয়েটিনিন বলবে ওগুলো তো। পরে তারপর স্যার ওদিকে যাব আমরা স্যার। সেটা তো বলবে। তাহলে এখানে তার একটা হচ্ছে ডায়াবেটিক স্ট্যাটাস, যেমন ফাস্টিং পোস্টপ্রান্ডিয়াল হেমোগ্লোবিন A1C যেটা তুমি আগে বলেছো, তারপরে ফাস্টিং লিপিড প্রোফাইল, এগুলো তুমি করবে। এরপরে তোমাকে ওই যে যেহেতু আবার এটা ট্রিটমেন্ট অপশন আছে, তাহলে ইজিএফআর, তাহলে এখানে তোমাকে দেখতে হবে। তাহলে এই জিনিসগুলো তোমাকে, এটা প্রত্যেকটার সাথে কিন্তু তোমাকে এক্সপ্লেনেশন, আমরা কিন্তু শুধু তুমি কতগুলো ইনভেস্টিগেশন বললে কিন্তু এক্সপেক্টেড ফাইন্ডিংস এগুলো কিন্তু আমরা চাইবো, এগুলোর এক্সপ্লেনেশন ইউ উইল গিভ ইট, যে কি এক্সপেক্ট করো মানে পারো। এখন আসো, হোয়াট ডেফিনিটিভ ট্রিটমেন্ট প্ল্যান উড ইউ অ্যাডভাইস টু দিস পেশেন্ট? তাকে কি প্ল্যান করবে এই পেশেন্টের বেলা? ডক্টর সনেট বল। একজন নতুন কাউকে সিলেক্ট করো। ডক্টর ইব্রাহিম। স্যার ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে স্যার ফার্স্ট নাম্বার স্যার পেশেন্টকে জেনারেল সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিব, ডেফিনিটলি হলো সিএবিজি। তারপর স্যার পেশেন্টকে আমরা স্টেন্টিং এর অ্যাডভাইস অথবা সিএবিজি করতে পারি, প্ল্যান নিয়ে রাখতে পারি আমরা স্যার। আচ্ছা এখানে ডেফিনিটিভ বলে স্যার সিএবিজি স্যার, ডাবল ভেসেল 90% ইনভলভ দুটাতে, দুটা ভেসেলে মোর দেন সিএবিজি। আচ্ছা দুটা ভেসেলে মোর দেন 90 ক্রিটিক্যাল মানে ব্লক আছে স্যার। আচ্ছা তাহলে তুমি এখানে অ্যাডভাইস করতে সিএবিজি। আর কেউ কিছু ডেফিনিটলি বলে সিএবিজি স্যার। স্যার স্টেন্টিং করা যাবে স্যার। স্টেন্টিং কোথায় করবে স্যার? যে দুটো ব্লক আছে স্যার মেইন, যে দুটো থেকে একসাথে করবে স্যার। যদি স্যার কোনো এরিথমিয়া বা ইনজেকশন ফ্র্যাকশন যদি ভালো থাকে স্যার, সেক্ষেত্রে আমরা একটা সেটিং ও করতে পারি, অথবা স্যার যদি পেশেন্ট আমরা দুইটা সেটিং এক সপ্তাহ ইন্টারভ্যালে আমরা করতে পারি স্যার। আচ্ছা এখানে রাইট, তুমি প্রক্সিমাল যদি থাকে তাহলে সেখানে সার্জারি করা লাগতে পারে পেশেন্টের। প্রক্সিমাল এলিজিবিলিটি The patient is diabetic, so sir এখানে স্যার stenting is restenosis rate is very high, so CABG is the treatment option of choice. আচ্ছা এখানে দেখো, এটা হচ্ছে তোমার যেটা মিড সেগমেন্ট অফ দ্য রাইট করোনারি টোটালি অক্লুডেড। তাহলে পেশেন্ট যদি স্টেবল থাকে তাহলে প্রথমে আমরা এখানে স্টেন্টিংটা এখানে করার চেষ্টা করব ফার্স্ট, যদি পেশেন্ট যদি স্টেবল থাকে। এটা যদি করতে হয় তাহলে আমরা 2 উইকস পরে গিয়ে করব, কেমন? আর যদি এখানে কোথায় তুমি এই করবে যে সিএবিজি, যদি এখানে ইভেন এখন 2টা স্ট্যান্ড 3টে স্ট্যান্ডও তো করে, মানে করা হয় না? এটা তো করা হচ্ছে, স্ট্যান্ডিং তো এখন কমন প্রসিডিউর। কোথায় তুমি সিএবিজি করবে? ধরো প্রক্সিমাল এলইডি তে অথবা মেইন স্টেমে তোমার এখানে তোমার অ্যাথেরোস্কোপিক ন্যারোয়িং ধরো 99% 100% আছে, পেশেন্ট নেগোশিয়েট করা যাচ্ছে না, তারপরেও এখন ইন্টারভেনশন কার্ডিওলজিস্টরা চেষ্টা করে স্ট্যান্ডিং করার জন্য। কিন্তু যদি তোমার থাকে যে নেগোশিয়েট করা যাচ্ছে না স্ট্যান্ডিং, তখন তুমি ইউ উইল গো ফর সিএবিজি। সেটা হচ্ছে মেইনলি মেইন স্টেমে যদি তোমার থাকে। আর পেশেন্ট যদি আনস্টেবল থাকে সেখানে কিন্তু তুমি দুইটাতেই করবে। যদি স্টেবল থাকে তাহলে ওই রিস্কটা নেবে না, কিন্তু পেশেন্ট যদি কার্ডিওভাস্কুলার আনস্টেবিলিটি থাকে তাহলে তুমি দুইটাতেই তখন করবে, বোথ মানে রাইট কর্নার আর্টারি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ তখন করার চেষ্টা করবে, কেমন? এটা হচ্ছে। আর যেখানে তোমার এই সুযোগ নাই, যেমন পেশেন্ট আসছে কয় ঘন্টা পরে, পেশেন্ট কয় ঘন্টা পরে আসছে? 10 আওয়ার্স পরে। 10 আওয়ার্স। তাহলে এখানে যেখানে তোমার ধরো এই স্ট্যান্টিং এর সুযোগ নাই, এনজিওপ্লাস্টির সুযোগ নাই, সেখানে কি করবে? যেমন ডিস্ট্রিক্ট হসপিটালে তোমার তখন থ্রম্বোলাইটিক উইদিন 12 আওয়ার্স এর ভিতরে যদি আসে তখন ইউ উইল গিভ দা থ্রম্বোলাইটিক। এখন এখানে যদি তোমার ইন্টারেক্টিভ হয়, আমি তখন যাব কন্ট্রাইন্ডিকেশন কি আছে, তারপরে তোমার যদি ফার্স্ট এসে যদি একটা পেয়ে থাকে, সেকেন্ড আবার অ্যাটাক হলো তখন কি পাবে, তারপরে কি কি রিস্ক আছে, এই জিনিসগুলো তখন আমি এতে চলে যাবো, কেমন? ইন্টারেক্টিভ হলে তখন এগুলোতে যাবো। এবং ইভেন তোমার অসপিটো এই ধরনের কোশ্চেন আমরা। এখন আসো, রাইট ডাউন দ্য 4 ড্রাগস ফর সেকেন্ডারি প্রিভেনশন। কি কি তুমি 4 ড্রাগস তুমি এখানে চুজ করবে? ডক্টর হিটলার বিশ্বাস, আপনি বলেন। ডক্টর বিশ্বাস, ডক্টর হিটলার বিশ্বাস, আপনি বলেন। নতুনরা একটু পার্টিসিপেট করো, তাহলে নতুন একজন।
নতুনরা পার্টিসিপেট করো। অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, বিটা ব্লকার, এসি ইনহিবিটরস। হ্যাঁ রাইট। তাহলে প্রথমে হচ্ছে যে অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল, এটা কি তুমি আইদার ওয়ান অথবা কম্বিনেশন? স্যার যদি স্টেন্টিং করা হয় স্যার তাহলে সেক্ষেত্রে আমরা 1 বছর দুইটা ড্রাগ কন্টিনিউ করব স্যার। আর যদি যদি আমরা স্যার ড্রাগ ইলিউটিং দিয়ে থাকি স্যার, আর বেয়ার মেটাল দিলে আমরা স্যার 3 মান্থ টু 6 মান্থের মধ্যে স্যার দুইটা কন্টিনিউ করব, তারপরে এক সিঙ্গেল ড্রাগ কন্টিনিউ করব স্যার। আর যদি সিএবিজি করা হয় সেক্ষেত্রে আমরা দুইটা ড্রাগ 1 বছর কন্টিনিউ করব স্যার। রাইট রাইট। তাহলে এটা কিন্তু খেয়াল করতে হবে। কেন লং টার্ম যদি আমি দুটো ড্রাগ ইউজ করি এটা কি প্রবলেম হতে পারে? 1 নম্বর স্যার পেশেন্টের ড্রাগ বার্ডেন বেড়ে যাবে, 2 নম্বর স্যার ব্লিডিং সাসসেপ্টিবিলিটি বেড়ে যেতে পারে স্যার। ব্লিডিং চান্সটা খুব বেশি হবে। এখন সেকেন্ড হচ্ছে তোমার স্ট্যাটিন। স্ট্যাটিন কেন দেবে? স্ট্যাটিন দিব স্যার আমরা তাকে কত ডোজে দেবে? আমরা স্যার সেকেন্ডারি প্রিভেনশনের জন্য আইডিয়াল নিয়ম হচ্ছে 80 মিলিগ্রাম করে পার ডে স্যার। 40 to 80 যদি অ্যাকুইট অ্যাটাক হয় তখন তুমি হাই ডোজ স্ট্যাটিনে যাবে, আর যখন 20 to 40 পরবর্তীতে এসে যাবে তখন ডোজটাকে আমরা আরো কমিয়ে নিয়ে আসি। এখন স্ট্যাটিন দেওয়ার পারপাস থাকে এবং দেওয়ার অ্যান্টিপ্লেটলেট দেওয়ার পারপাস থাকে স্যার। ইট হ্যাজ অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট and also sir it reduce the accumulation of the sir cholesterol within the vessel wall sir. তাহলে এটা স্টেবিলাইজ দ্য প্লেক, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। কেমন প্লেকটাকে যদি আনস্টেবল হয় তাহলে কিন্তু এটা রাপচার হয়ে এখানে থ্রম্বোসিস হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। তাহলে স্ট্যাটিনের একটা কাজ হচ্ছে যে এটা তোমার প্লেকটাকে স্টেবল করে। তাহলে এই দুটো ড্রাগ তুমি দিলে, আর কি দিচ্ছ? চারটা ড্রাগ আমি চেয়েছি, beta blocker and AC inhibitor sir. Right. Beta blocker কেন দেবে? Sir, first of all sir, beta blocker it reduce the sir chance of cardiac arrhythmia, reduce the heart rate and reduce the oxygen demand of the myocardium sir. Right. workloadটা কমাচ্ছে, both ionotropic and chronotropic effect of the heart কমিয়ে দিচ্ছে। তার জন্য বিটা ব্লক দেখো অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে বিটা ব্লকারের অন্যান্য ক্ষেত্রে কিন্তু খুব একটা রোল নাই, এক্সেপ্ট কম্পেলিং ইন্ডিকেশন হচ্ছে এই ইসকেমিক হার্ট ডিজিজ, এখানে কিন্তু বিটা ব্লকারের রোল আসছে। অন্য জায়গাতে তুমি যখন দেখবে যে অ্যান্টি হাইপারটেনসিভ বিটা ব্লকারের রোল হচ্ছে একবারে নিচের দিকে, তাহলে সেখানে তুমি বিটা ব্লকারকে দিচ্ছ যে টোটাল ওয়ার্কলোড অফ দ্য হার্টকে কমাচ্ছে এবং এই ডিউ টু আয়োনোট্রপিক এবং ক্রোনোট্রপিক ইফেক্টটাকে কমানোর জন্য। রাইট। এরপরে কোন ড্রাগটা চুজ করতেছো? স্যার এসি ইনহিবিটর স্যার। কোনটা প্রেফার্ড, এসি ইনহিবিটর না এআরবি? স্যার এসি ইনহিবিটর স্যার। এসি ইনহিবিটর যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে বা কোনো সাইড এফেক্ট না থাকে, যদি এসি ইনহিবিটর কোনো সাইড এফেক্ট কি হতে পারে? স্যার এসি ইনহিবিটর এক নম্বর হচ্ছে স্যার ড্রাই কফ, দেন হচ্ছে স্যার এনজিওইডিমা, তারপর হতে পারে স্যার হাইপারটেনশন হতে পারে, রেনাল ইমপেয়ারমেন্ট হতে পারে, হাইপোক্যালেমিয়া হতে পারে স্যার, এবং অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। সেই ক্ষেত্রে তুমি তখন এআরবি চুজ করবে, আদারওয়াইজ এসি ইনহিবিটর শুড বি দ্য ফার্স্ট চয়েস। মোটামুটি এই কোশ্চেনের সাথে এখানে এখন ইন্টারেক্টিভ আমরা অনেক কিছুতে যাব, এই প্রত্যেকটা ড্রাগ অ্যাকশন এবং আদার্স কিভাবে মেকানিজম সেগুলো আমরা ধরবো। আর অস্পিতে তো মোটামুটি এই ধরনের তোমার একটা থাকবে। এখন আসো তোমার লাস্ট কোশ্চেন। আমি স্যার এখানে কি আমরা স্পাইরোনোলেকটিন ইউজ করব সেকেন্ডারি প্রিভেনশন? আচ্ছা, স্পাইরোনোলেকটিন কেন দিতে চাও সেটা বলো। স্যার কার্ডিয়াক মাসল যে রিমডেলিং স্যার প্রিভেন্ট করে। আচ্ছা, স্পাইরোনোলেকটিনের ব্যাপারে হচ্ছে যদি কনজেস্টিভ ফেলিওর থাকে তাহলে কিন্তু তোমাকে এখানে স্পাইরোনোলেকটিনের একটা রোল আছে, যদি তোমার ভিসিয়াস সাইকেলটাকে প্রিভেন্ট করার জন্য। সেটা হচ্ছে লং টার্ম ইজেকশন ফ্র্যাকশন, যদি ইজেকশন ফ্র্যাকশন যদি 35% এর কম থাকে সেক্ষেত্রে যদি কমে আসে এবং তুমি সাসপেক্ট করতেছো যে সাবসিকুয়েন্টলি দিস পেশেন্ট মে কজ কনজেস্টিভ ফেলিওর এবং রেনাল যদি তোমার হতে পারে, সেক্ষেত্রে তুমি ইউ ক্যান পুট। কিন্তু আমরা এখানে চারটা ড্রাগ বলেছি, তো চারটা ড্রাগ হচ্ছে যে কয়টা তোমরা বলেছো এটাই, যে মানে আমরা অ্যান্টিপ্ল্যাটিলেট এজেন্ট, লিপিড লোয়ারিং এজেন্ট, বিটা ব্লকার এন্ড তোমার এসি ইনহিবিটর আর এআরবি, এই চারটা। তারপরে হচ্ছে অন্যগুলোতে আমরা তখন যাব। এখন আছে আমরা লাস্ট কোশ্চেন, আমরা আজকে এটা দিয়ে শেষ করব। এটা দেখো, a middle-aged male presented with 3 months history of dyspepsia, abdominal lump, generalized weakness and weight loss. Examination revealed 15 centimeter splenomegaly,
Study the hematological report and answer the following questions. Hemoglobin 9.5 gram per dl, total count of WBC 275, that is 2,75,000 per cubic millimeter of blood, platelets 5,40,000, RBC এখানে কম আছে, ডিফারেন্সিয়াল কাউন্ট গুলো দেখো, নিউট্রোফিল 40%, lymphocyte 8%, eosinophil 2%, basophil 3%, myelocyte 33%, promyelocyte 6%, and blood cell 2%. এখানে ব্লাড ফিল্ম সাথে সিবিসি রিপোর্ট আছে, RBC anisochromic, anisocytic with few nucleated RBC and polychromatic RBC. WBC shows shift to the left with cells of myeloid series, predominantly myelocyte and neutrophil, platelets increase. এই হচ্ছে তোমার সিনারিও। এখন তুমি মানে এই সিনারিও থেকে আমাদেরকে বলো, মেনশন 4 abnormal findings of diagnostic value. Sir, first of all, sir, hemoglobin is low. Yes. Total count is very high. Yes. Platelet count is very high. And there is a promyelocyte আছে sir, blood myeloblasts আছে sir, blood film এও sir WBC টা স্যার লেফট সাইডে শিফট হয়ে আছে স্যার। সেলস অফ ইন্টারমিডিয়েট ম্যাচুরিটি টা এখানে বেশি, তাই না? ব্লাড সেল কিন্তু অনলি 2%। আচ্ছা, তাহলে এটা মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হবে? পসিবল ডায়াগনোসিস এখানে ক্রনিক স্টেজ অফ স্যার CML স্যার, ক্রনিক মাইলোয়েড লিউকেমিয়া। ক্রনিক মাইলোয়েড, এটা অনেকগুলো নাম আছে, মাইলোয়েড লিউকেমিয়া, গ্রানুলোসাইটিক লিউকেমিয়া, গ্রানুলোসাইটিক লিউকেমিয়া, অনেকগুলো নাম আছে। হ্যাঁ, এখন বলো, মেনশন 4 other investigations to be done in this case. আদার চারটা যদি ইনভেস্টিগেশন আমরা বলি, কি কি তুমি করবে? স্যার 1 নম্বর স্যার বোন মেরু করতে পারি স্যার, 2 নম্বর ফিলাডেলফিয়া ক্রোমোজোম দেখতে পারি আমরা স্যার, 3 নম্বর হচ্ছে স্যার আমরা BCR ABR জিন দেখার জন্য রিয়েল টাইম PCR করতে পারি স্যার। এখন তুমি বলো বোন ম্যারো এক্সামিনেশন কেন করবে? কারণ ডায়াগনোসিসের জন্য complete blood count and peripheral blood film is enough for diagnosis. Why will you go for bone marrow examination in this case? স্যার বোন মেরু তো আমরা ব্লাস্ট সেলের পার্সেন্টেজটা দেখে বুঝতে পারবো স্যার, এটা একটু থেকে স্যার এক্সিলারেটেড অথবা স্যার ক্রনিক তাহলে একটা হচ্ছে তুমি স্টেজের জন্য যে কোনো, এটা কি তোমার ক্রনিক ফেজ নাকি অ্যাসিলেটেড ফেজ নাকি ব্লাস্টিক ফেজ, এটা একটা বলতে পারো। ইয়েস, আর মোস্ট ইম্পর্টেন্ট স্যার বোন মেরু ফেইলিয়ার আছে কিনা স্যার, এত তাড়াতাড়ি হবে? তারপর স্যার আমরা ফিলাডেলফিয়া ক্রোমোজোম দেখতে পারি স্যার। ইয়েস, তাহলে তুমি একটা ফিলাডেলফিয়া ক্রোমোজোম প্লাস BCR ABL যে এটা আছে, যে আরএনএ যেটা আছে, অনকোজিন যেটা আছে, সেটা তুমি দেখবে। সেটার জন্য আমরা আসলে বোন ম্যারো করব। এটার সাথে তো অলরেডি আমরা বলে ফেলছি, মেনশন 4 আদার ইনভেস্টিগেশন। আদার ইনভেস্টিগেশন যেটা তুমি বলেছো যে আমরা ক্রোমোজোম অ্যানালাইসিস, ফিলাডেলফিয়া ক্রোমোজোম এবং আরএনএ অ্যানালাইসিস মানে BCR ABL জিন, আর আমরা স্যার ইউরিক অ্যাসিড করতে পারি স্যার, এলডিএস করতে পারি স্যার, এলডিএস করতে পারি, এলডিএস করতে পারি, লিউকোসাইট অ্যালকালাইন ফসফেটেস স্কোর করতে পারি স্যার, ফসফেটেস করতে পারো। সেখানে অনেক সময় যেমন যেগুলোতে তোমার এটা কি মাইলয়েড না লিম্ফয়েড, ওগুলো ডিফারেন্সিয়েট করা অনেক সময় যদি ডিফিকাল্ট হয়, তখন এগুলোতে হেল্প করবে সাইডলাইন ইনভেস্টিগেশন গুলো। এখন আসো আমাদের এই পেশেন্টের জন্য হোয়াট শুড বি দ্য ফার্স্ট লাইন ড্রাগ টু ট্রিট দিস কন্ডিশন? টাইরোসিন কাইনেস ইনহিবিটর স্যার। আচ্ছা, এখন কয়েকটা জিনিস আমরা ইন্টারেক্টিভে যদি যাই তাহলে সেটা আমরা বলবো। টাইরোসিন কাইনেস ইনহিবিটর কোথায় কাজ করে? হাউ ইট অ্যাক্টস? স্যার ইটস ইনহিবিট দ্য স্যার BCR ABL জিন ট্রান্সক্রিপশন প্রিভেন্ট করে স্যার, ফিলাডেলফিয়া ক্রোমোজোমটাকে স্যার ডিসঅ্যাপিয়ার করে স্যার তখন স্যার। আচ্ছা, এখন তুমি বলো হোয়াট ইজ ফিলাডেলফিয়া ক্রোমোজোম, এটা মেকানিজম কি ফিলাডেলফিয়া ক্রোমোজোম? ফিলাডেলফিয়া ক্রোমোজোম স্যার হচ্ছে রিসিপ্রোকাল ট্রান্সলোকেশন অফ ক্রোমোজোম 22 and 29 স্যার। 9 and 22 ব্যালেন্স ট্রান্সলোকেশন 9 and 20 ক্রোমোজোম। এটা মানে রেজাল্টিং যে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশনের পর স্যার BCR ABL জিন যেটা তৈরি হয় স্যার, ইট ইজ এক্স এন অনকোজিন হিসেবে কাজ করে স্যার। আচ্ছা, এখানে মানে সাধারণত এই যে ব্রেক পয়েন্ট ক্লাস্টার রিজিয়নে যে তোমার যেটা এইটা চলে আসতেছে, যে ওখান থেকে ABL যে মানে এখান থেকে যেটা গিয়ে লাগছে, ABL অনকোজিন যেটা লাগছে, সেটাই কিন্তু তোমার
BCR ABL অনকোজিন তৈরি করতেছে, that has the tyrosine kinase activity এবং সেটাই আনলিমিটেড proliferation of these cells করে থাকে। এই জন্য টাইরোসিন কাইনেস ইনহিবিটর দেওয়ার পরে এই আনলিমিটেড proliferationটাকে ব্লক হয়। এখন আমাদেরকে বলো কি কি টার্গেট আছে এই ট্রিটমেন্টের, কি কি টার্গেট আছে যখন তুমি ইউ আর ট্রিটিং এ ক্রনিক মাইল্ড লিউকেমিয়া, হোয়াট টার্গেটস মানে উইল ইউ লুক ফর? স্যার ফার্স্ট অল স্যার ক্লিনিক্যাল টার্গেট স্যার পেশেন্টের স্যার জেনারেল সিমটম ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, ফিভার কমে যাচ্ছে কিনা স্যার, তারপর আমরা স্যার সিবিসি করে দেখবো যে কাউন্ট গুলো নরমাল হচ্ছে কিনা, তারপর আমরা স্যার তারপরে স্যার আমরা ফিলাডেলফিয়া ক্রোমোজোম দেখবো স্যার এটা ডিসঅ্যাপিয়ার করে কিনা, ইউজুয়ালি সাধারণত 90% ক্ষেত্রে ডিসঅ্যাপিয়ার করে। তারপর আমরা স্যার বোন মেরু স্যার আমরা রিয়েল টাইম পিসিআর করব টু ডিটেক্ট দ্য স্যার বিসিএল এবিএল জিন স্যার ট্রান্সক্রিপশন আছে কিনা দেখার জন্য স্যার। তাহলে তুমি যেটা রাইটলি বলেছো, তার প্রথম আমরা দেখব হেমাটোলজিক্যাল রেসপন্স। হেমাটোলজিক্যাল রেসপন্স হলে কি যে টোটাল যে তোমার এটা আছে মাইলোসাইট, প্রোমাইলোসাইট, ব্লাড সেল এগুলো কমে যাবে এবং কাউন্ট অনেক কমে যাবে। এটা রেসপন্স আসতে কতদিন লাগবে সাধারণত? রেসপন্স 1 মান্থের মধ্যে হয়ে যায় স্যার। তারপরে টার্গেটটা হচ্ছে আমাদের সাইটোজেনেটিক রেসপন্স। এই সাইটোজেনিক রেসপন্স দেখতে কত সময় লাগবে ইউজুয়ালি? 6 মান্থ টু 1 ইয়ারের মধ্যে স্যার। 3 to 6 months। এরপরে তুমি এই পেশেন্টটাকে ফলো আপ করবে কতদিন পর পর? 3 মান্থলি। যদি ফ্যাসিলিটিস अवेलेबल হয় কি দেখবে? রিয়েল টাইম, যেটা তুমি বলেছো রিয়েল টাইম পিসিআর, ওই বিসিআর এবিএল অনকোজিন দেখবে। এবং এখানে এটাকে তোমার টার্গেটটা হচ্ছে কত লগ কমানো সাধারণত? 5 লগ মনে হয় স্যার। 3 to 5 লগ কমানো। এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে মেজর মলিকুলার রেসপন্স আর একটা হচ্ছে কমপ্লিট মলিকুলার রেসপন্স। এটা বলতে কি বুঝো? স্যার কমপ্লিট সাইটোজেনিক রেসপন্স হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য ফিলাডেলফিয়া ক্রোমোজোম। না, ওটা তো সাইটোজেনিক। মলিকুলার রেসপন্স, কমপ্লিট মলিকুলার রেসপন্স বলতে কি বুঝো আর মেজর মলিকুলার রেসপন্স বলতে কি বুঝো? আচ্ছা, ওই যে কমপ্লিট মলিকুলার রেসপন্স ওরকম তুমি যে ওখানে যেটা বলেছো যে কমপ্লিট ডিসঅ্যাপিয়ারেন্স অফ ফিলাডেলফিয়া ক্রোমোজোম, এখানে কমপ্লিট মলিকুলার রেসপন্স হচ্ছে where BCR ABL ট্রান্সক্রিপ্ট লেভেলটা ডিসঅ্যাপিয়ার করবে। আর যদি তোমার 3 to 5 লগ যদি কমে সেখানে হচ্ছে মেজর মলিকুলার রেসপন্স। সাধারণত কতদিন লাগে ইউজুয়ালি যদি তোমার করতে? হাউ লং? 3 to 6 1.5 ইয়ার পর্যন্ত লাগে। এখন ধরো আমাদের এরপরে তোমার রেসপন্স হলো না, তখন তুমি কি করবে? What will you do? বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যাবে স্যার। আচ্ছা, এটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কিন্তু ডেফিনিটিভ ট্রিটমেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু ওই সময় তো ফার্স্ট লাইন ড্রাগ যদি ফেল করে তখন তুমি সেকেন্ড লাইনে ড্রাগ করবে। সেকেন্ড লাইন ড্রাগের ভিতরে এখন তো অনেকগুলো ড্রাগ আছে না, যেমন নিলাটিনিব, হ্যাঁ। তারপরে তোমার এখানে যদি তোমার ধরো এখানে তুমি একটা হয়তো মিউটেশন সাসপেক্ট করতেছো, যে ইনিশিয়ালি রেসপন্ড করলো, পরে হয়তো 3 লগ গিয়ে বা 3 লগ গিয়ে এটা রেসপন্ড করতেছে না, তখন বুঝতে হবে যে এটা একটা তোমার মিউটেশন ডেভেলপ করেছে। ওই ক্ষেত্রে তখন তুমি কোন ড্রাগ চুজ করবে? পোনাটিনিব দেব স্যার। পোনাটিনিব, এটা কিন্তু থার্ড জেনারেশন ড্রাগ। এরপরে যদি রেসপন্স না হয় তখন তুমি you will go for bone marrow transplant. হ্যাঁ, থার্ড জেনারেশন রেসপন্ড হলো না তখন তোমাকে ফাইনালি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। কিন্তু অনেক ক্ষেত্রে এটা কমপ্লিট মলিকুলার রেসপন্স কিন্তু হয়ে যায়। আর কিছু ট্র্যাডিশনাল ড্রাগ আছে যেমন হাইড্রোক্সিকার্বামাইড, ইন্টারফেরন, যে সমস্ত ক্ষেত্রে তুমি কিছু করতে পারতেছো না তাদেরকে কি করবে? বুসালফন দাও অথবা তোমার এটা দাও। আর ইন্টারফেরন হচ্ছে তাদের জন্য তুমি ইন্টারফেরন চুজ করবে প্রেগন্যান্সিতে। গুড। তাহলে এই যখন আমি তোমার ধরো এই কেসটাতে যখন আমি ইন্টারেক্টিভ ওরালে যাব তখন এই আমি টার্গেট গুলো জিজ্ঞেস করব যে তোমার কি কি টার্গেট তুমি ফলো করবে while you are treating with তোমার টাইরোসিন কাইনেজ ইনহিবিটর। ফার্স্ট লাইন ড্রাগ কি কি আছে, সেকেন্ড লাইন ড্রাগ কি কি আছে, তারপরে তোমার থার্ড লাইন ড্রাগ কি কি আছে, মিউটেশন বলতে কি বুঝো, তখন তুমি কি করবে? তখন আমি ইন্টারেক্টিভে ওই জিনিসগুলো তোমাদের কাছে জানতে চাই। কেমন? তাহলে আজকে আমার মনে হয় এখানেই আমরা শেষ করতে পারি। মার্ক কি বলো?
জি স্যার, আপনি যদি স্যার অনুমতি দেন স্যার। আর কারো কোনো যদি কারো কোনো প্রশ্ন থাকলে এখন যদি এই ওভারঅল কোনোটার কোনো প্রশ্ন থাকে বা এখানে এখন থেকে তোমার মনে রাখবে যে আমাদের এফসিপিএস এর কোশ্চেন গুলো হবে তোমার ওই প্রবলেম বেসড, এরকম একটা প্রবলেম দিয়ে ওই প্রবলেমের উপরে কিন্তু আমরা ওই যে কয়েকটা স্টেম দিয়ে আমরা উইল পুট আওয়ার কোশ্চেনস, এবং ইন্টারেক্টিভও ওরকম একটা প্রবলেম থাকবে, তখন ওখান থেকে আমরা একটু ডিপে যাওয়ার চেষ্টা করব। সিমিলারলি অসপিতে এই যেরকম একটা ইসিজি থাকবে, একটা এক্সরে থাকবে, একটা সিটি স্ক্যান থাকবে, একটা হেমাটোলজিক্যাল রেসপন্স থাকবে, একটা ছবি থাকবে, একটা কাউন্সিলিং স্টেশন থাকবে, এগুলোতে আমরা ওই যেভাবে একটা যেমন একটা এনজিওগ্রামের ছবি দিলাম ওখান থেকে তোমার একটা একটা করে আমরা কোশ্চেন গুলোকে মানে পুট করবো, কেমন? তাহলে আমরা কি আজকে এখন শেষ করব না আর কোনো ফার্দার কিছু? না স্যার, ধন্যবাদ স্যার, অত্যন্ত চমৎকার একটি ক্লাস। আমার মনে হয় যে স্যার অত্যন্ত প্রাণবন্ত একটা সেশন আমরা স্যার পেলাম স্যার আপনার কাছ থেকে, এবং আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন তারাও স্যার খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, যার কারণে সবকিছু মিলিয়ে আমরা একটা বেশ তথ্য সমৃদ্ধ একটা সেশন আমরা স্যার পেয়েছি স্যার। তো ধন্যবাদ স্যার, এবং সবাই স্যার অনেক ফিডব্যাক দিচ্ছেন সুন্দর সুন্দর স্যার। আপনাকে স্যার ধন্যবাদ জানাচ্ছি স্যার এক্সিলেন্ট ক্লাসের জন্য, এক্সিলেন্ট সেশনের জন্য স্যার। অনেকগুলো স্যার কমেন্ট আসছে স্যার, সবাই স্যার ক্লাসটি খুব পছন্দ করেছে, এবং আমরা স্যার ভবিষ্যতে স্যার আবার আশা করব যে স্যার আপনাকে আমরা আমাদের মাঝে পাবো স্যার, যাতে আমাদের স্টুডেন্টসরা আরো বেশি বেশি করে উপকৃত হয় স্যার, এবং আরো স্যার বিভিন্ন সেগমেন্টের এবার তো স্যার রিটেন বেস প্রশ্ন ক্লাস হলো, আশা করি স্যার এরপরে স্যার আরো অন্যান্য সেগমেন্টের উপরে স্যার আপনার ক্লাস আমরা স্যার পাবো স্যার, এটা স্যার আশা রাখছি স্যার। তো স্যার আপনার যদি স্যার কোনো বক্তব্য থাকে বা আমাদের এই ক্লাস সম্পর্কে বা আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন তাদের সম্পর্কে কিছু যদি বলতে চান স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানে আসলে প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের কলিগ এখানে প্রফেসর খান আবুল কালাম আজাদ, একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, বিশেষভাবে এই করোনা পিরিয়ডে, কোভিড পিরিয়ডে এফসিপিএস এর যেখানে কোনো আসলে এই ক্লিনিক্যাল ক্লাস এবং অন্যান্য ক্লাসগুলোর সুযোগ কম ছিল, সেখানে বিশেষভাবে স্পেসিফিক্যালি কেস ওরিয়েন্টেড, তারপরে কোশ্চেন ওরিয়েন্টেড, অসপি ওরিয়েন্টেড, এই যে একটা সুযোগ করে দিয়েছে। আমার মনে হয় যারা এখানে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করেছে তারা অবশ্যই বেনিফিটেড হবে। এবং কি ধরনের কোশ্চেন হয়, আমরা এই যে দেখো ডিফারেন্ট সিস্টেম থেকে কোশ্চেনগুলো আমরা এখানে নিয়ে এসেছি, ঠিক এই ধরনের কোশ্চেনই তুমি পাবে। তবে আমি রিকোয়েস্ট করব সবাইকে যেন একবার টেক্সট বইটা যেন থরলি তোমরা যেন পড়ে যাও, বিশেষভাবে ডেভিডসনের সাথে সাথে হ্যারিসন এবং তোমার কারেন্ট মেডিকেল ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, কুমার এন্ড ক্লার্ক, এই কয়টা বই যদি তোমরা একটু ডিটেলস দেখে যাও এটা কিন্তু খুবই ভালো হবে, তোমাদের জন্য খুব উপকার হবে। এর সাথে হয়তো আরো যে কাউন্সিলিং স্টেশন এবং অন্যান্য কিছু থাকে সেগুলোর ব্যাপারে সেগুলোর ব্যাপারে তোমরা একটু মানে করবে, চেষ্টা করবে, কারণ যারা ওই বিশেষভাবে পেসিস পরীক্ষা যারা দেয় তাদের জন্য ওই কাউন্সিলিং স্টেশনটা, বিশেষ আমাদের এখান থেকে যারা যায় ওই কাউন্সিলিং স্টেশনটি তারা বেশি খারাপ করে। ওভারঅল সব সিস্টেমই কোশ্চেনগুলো থাকে, 10টা স্টেশনে সবগুলো সিস্টেমেরই কোশ্চেন কভার করে থাকে। তো তোমরা আমার মনে হয় যদি একটু সিরিয়াসলি মানে চেষ্টা করো তাহলে ইউ ক্যান ডু ওয়েল। রিটেনের আগে বুঝতে হবে যে কোশ্চেনে আমার কাছে কি অ্যান্সারটা চাচ্ছে এবং আমি কিভাবে এটাকে যাব, সেই জন্য আপডেট তোমাকে রাখতে হবে এবং সেভাবে চেষ্টা করবে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং আজকে মডারেটর যে ওখানে মার্ক, ও খুব ভালো করেছে, এবং যারা এখানে সাপোর্ট দিয়েছে নবিস্তা ফার্মা, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং ওনারা এই যে আমাকে এখানে বাসাতে, আমি তো চাচ্ছিলাম না যে হয়তো সকালে চাচ্ছিলাম যে হয়তো অফিসে করতে বলে সুবিধা হতো, ওনারা পুরো সাথে ল্যাপটপ এবং অন্যান্য আদার সাপোর্ট গুলো এখানে নিয়ে এসেছেন, ওনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দিয়ে আজকে প্রোগ্রামটা আমরা এখানে শেষ করছি, ভবিষ্যতে হয়তো আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাই। জি জি স্যার, ধন্যবাদ স্যার, এবং আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং নবিস্তা ফার্মাকে ধন্যবাদ জানাচ্ছি ওভারঅল থ্যাংক ইউ সো মাচ স্যার, এবং আশা করি স্যার সামনে আবার ক্লাস পাবো স্যার, এই আশা ব্যক্ত করে আজকের জন্য আমরা ক্লাস এখানে শেষ করছি। আবার আপনাদের নেক্সট ক্লাস বুধবারে যেটা ক্লাস হবে সেটা সময় মতো হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসকে এন্ড করি। জি স্যার, আসসালামু আলাইকুম।
আপনাকে থ্যাঙ্কস ভাইয়া। স্যার জি ধন্যবাদ।